এখান থেকে পড়তে শুরু করব। নেটওয়ার্কিং হচ্ছে আমাদের প্রথম টপিকস। যেহেতু আমরা সিসিএনএ কোর্স করব, স্যার, এই রেকর্ড কোর্সটা ফুললি রেকর্ড করা হচ্ছে হচ্ছে। নেটওয়ার্কিং রিলেটেড একটা কোর্স। এই কোর্সে সিসকো রাউটার, সিসকো সুইচ, সিসকো ওয়াইফাই ডিভাইস, এই জিনিসগুলো কনফিগার করা আমরা শিখবো। আমি রেকর্ডিং অন করে দিয়েছি, যেহেতু পড়াশোনা এখন থেকে শুরু, আমি অলরেডি রেকর্ডিংটা অন করে দিয়েছি। আচ্ছা, আমাদের প্রথম চ্যাপ্টারটাতে, সিলেবাসের প্রথম চ্যাপ্টার আছে হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। এই ফান্ডামেন্টালস চ্যাপ্টারে আমাদের বেসিক কিছু জিনিস পড়তে হবে। এখানে আমাদের পড়তে হবে নেটওয়ার্কিং কি, নেটওয়ার্ক করতে আমাদের কি কি ইকুইপমেন্ট লাগতে পারে। তারপরে হচ্ছে রাউটার সম্পর্কে, সুইচ সম্পর্কে, বিভিন্ন প্রোটোকল সম্পর্কে, টপোলজি সম্পর্কে, অ্যাড্রেস সম্পর্কে অনেক কিছু পড়াশোনা আছে। তো এখান থেকেই কিছু জিনিস আমরা আজকে পড়তে শুরু করবো। দেখেন, একদম প্রথমে আছে হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি জিনিস বলেছে? ইন্টার কানেকশন অফ ডিভাইসেস ফর ডাটা শেয়ারিং অর ফর কমিউনিকেশন ইজ কল্ড নেটওয়ার্কিং। মানে আমাদের ডিভাইস গুলোর মধ্যে একটা ইন্টার কানেক্টিভিটি থাকতে হবে। ডিভাইস গুলোর মধ্যে একটা কানেক্টিভিটি থাকতে হবে, উদ্দেশ্য হচ্ছে ডাটা শেয়ার করা অথবা কমিউনিকেশন করা। তো ডিভাইস গুলোর মধ্যে ডাটা শেয়ার অথবা কমিউনিকেশন করার জন্য যদি আমরা কোনো ইন্টার কানেক্টিভিটি করি, তাহলে এটাকেই আমরা বলবো নেটওয়ার্কিং। এখানে একটা ছবি আছে, এই ছবিতে এটা হচ্ছে রাউটারের সিম্বল। এই সিম্বলটা মনে রাখতে হবে। রাউটারের সিম্বলটা হচ্ছে এরকম, তীর চিহ্ন হলো এইদিকে বাইরের দিকে দুইটা, ভেতরের দিকে দুইটা, এরকম চারটা তীর চিহ্ন, দুইটা বাইরের দিকে দুইটা ভেতরের দিকে। এটা হলো সুইচ। আমরা যখন রাউটারের সিম্বল আঁকি, ভেতরের তীর চিহ্ন আর দিই না। সুইচের সিম্বলটা হচ্ছে এরকম, এইটার তীর চিহ্ন এইদিকে দুইটা, এইদিকে দুইটা। হাবের সিম্বলটা হচ্ছে সুইচের মতোই, জাস্ট একটা মানে দুই মাথা ওদিকে। এটা হচ্ছে হাবের সিম্বল। এটা ওয়াইফাই রাউটারের সিম্বল, এটা একটা অ্যান্টেনা আছে কাজে এটা ওয়াইফাই রাউটার। এটা ল্যাপটপের সিম্বল, এটা সার্ভার। আর এখানে কয়েকটা ডেস্কটপ কম্পিউটার আছে, আর এটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। তো আমাদের একটা রাউটারের সাথে একটা সুইচ, সুইচের সাথে কয়েকটা কম্পিউটার কানেক্টেড আছে, রাউটারের সাথে একটা সার্ভার কানেক্টেড আছে, এই রাউটারের সাথে একটা ওয়াইফাই রাউটার কানেক্টেড আছে, এই ওয়াইফাই রাউটারটা এই সুইচের সাথেও কানেক্টেড থাকতে পারে। দেন এইখানে কয়েকটা ডিভাইসের মধ্যে কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটির উদ্দেশ্য হচ্ছে ডাটা শেয়ার করা। এইটাকে আমরা বলবো নেটওয়ার্কিং। ডাটা শেয়ার করা, কমিউনিকেশন করা, এটাই হচ্ছে উদ্দেশ্য, এটাকে আমরা বলবো নেটওয়ার্কিং। আচ্ছা, নেটওয়ার্কিং এর সুবিধা কি? নেটওয়ার্ক থাকার ফলে আমরা কি সুবিধা পাচ্ছি? এখনকার যুগে নেটওয়ার্কিং এর সুবিধা কি এটা বলে শেষ করা যাবে না। আমরা সব জায়গায় এখন নেটওয়ার্ক ব্যবহার করি। একটা সময় আমাদের যে সফটওয়্যার গুলো ছিল, এগুলো ডেস্কটপ বেসড সফটওয়্যার ছিল, মানে একটা সফটওয়্যার প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে ইনস্টল করতে হতো। এখন আমরা এই সিস্টেমটা ইউজ করি না, আমরা এখন হচ্ছে ক্লাউড বেসড সফটওয়্যার ইউজ করি বা সার্ভার বেসড সফটওয়্যার ইউজ করি। একটা জায়গাতে সফটওয়্যার ইনস্টল করি, যে কোনো ক্লায়েন্ট কম্পিউটার থেকে এই সফটওয়্যারটাকে অ্যাক্সেস করতে পারি। সেক্ষেত্রে ক্লায়েন্ট কম্পিউটার থেকে এই সার্ভার বা ক্লায়েন্ট ক্লাউডের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের দরকার নেটওয়ার্কিং। এরকম অনেক, শুধু এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, এরকম অনেক জায়গা আছে, অনেক কাজ আছে যে জায়গাগুলোতে আমরা নেটওয়ার্ক ব্যবহার করি। নেটওয়ার্কের বেনিফিট গুলো দেখেন, এখানে বলেছে একটা জিনিস, রিসোর্স শেয়ার, রিসোর্স শেয়ারিং, কমিউনিকেশন, স্টোরেজ। রিসোর্স শেয়ারিং মানে হলো আমরা আমাদের হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি, আমরা সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি। হার্ডওয়্যার রিসোর্স শেয়ার হচ্ছে আমরা একটা কম্পিউটারের একটা ড্রাইভ শেয়ার দিই, ড্রাইভ শেয়ার দিয়ে ওখানে কন্টেন্ট গুলো রাখি, অন্যান্য কম্পিউটার থেকে এই কন্টেন্ট গুলো অ্যাক্সেস করতে পারি। এইভাবে আমরা ডাটা শেয়ার করতে পারি। তারপরে আমাদের ড্রাইভ শেয়ার করতে পারি, আমরা প্রিন্টার শেয়ার করতে পারি। আবার সফটওয়্যার শেয়ার হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে ইমেল পাঠাই, এক জায়গা থেকে আরেক জায়গাতে ডাটা পাঠাই। নেটওয়ার্ক না থাকলে আমরা এরকম প্রিন্টার শেয়ার করা, ড্রাইভ শেয়ার করা, তারপরে হচ্ছে ডাটা পাঠানো এক জায়গা থেকে আরেক জায়গাতে, এগুলো আমরা করতে পারতাম না যদি নেটওয়ার্ক না থাকতো। তখন আমাদেরকে পেন ড্রাইভ ইউজ করতে হতো। যখন পেন ড্রাইভ ছিল না, পেন ড্রাইভের আগের যুগে আমরা ফ্লপি ডিস্ক ইউজ করতাম। যখন নেটওয়ার্ক আসছে, তখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার আমরা শেয়ারিং এর মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারি, ইমেইলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারি। তারপর কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে বিটুইন ডিভাইসেস, যেমন ইমেইল করি আমরা, চ্যাটিং করি, ভিডিও কনফারেন্স করি। যেমন আমরা আজকে একটা ক্লাস করতেছি সবাই যার যার বাসায় বসে, যদি নেটওয়ার্ক না থাকতো তাহলে এটা পসিবল ছিল না, আমাদেরকে সবাই এই লালমাটিয়া লিনাক্স পাঠশালা অফিসে এসে ক্লাস করতে হতো। কিন্তু এখন নেটওয়ার্ক থাকাতে আমরা যার যার বাসায় বসে ক্লাস করতে পারি। তারপর নেটওয়ার্ক থাকার ফলে আমরা স্টোরেজ ইউজ করতে পারি। এই স্টোরেজ ইউজ করার ব্যবহারটা এখন ব্যাপক। যেমন আমরা ওয়েবসাইট ডিজাইন করি, ওয়েবসাইটে গিয়ে আমরা বিভিন্ন কন্টেন্ট পাই। এই যে ওয়েবসাইট, এটা কি? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান তার কন্টেন্ট গুলো অন্য আরেকটা প্রতিষ্ঠানের হার্ড ডিস্ক ভাড়া নিয়ে সেখানে রাখতেছে, সেটা আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি।
তাহলে একটা প্রতিষ্ঠান তার কন্টেন্ট গুলো অন্য একটা প্রতিষ্ঠানের হার্ড ডিস্কে একটা ফোল্ডার ভাড়া নিয়ে সেখানে রাখতেছে। নেটওয়ার্ক না থাকলে সেই ডাটাটা ওখানে রাখতে পারতো। আবার যদি নেটওয়ার্ক না থাকতো তাহলে ওই ডাটাটা আমরাও ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতাম না। আমরা স্টোরেজ ইউজ করি, এক জায়গা থেকে ডাটা অন্য জায়গাতে রাখি। অনেক প্রতিষ্ঠান আছে এরকম যে তাদের কিছু কন্টেন্ট 24 আওয়ার্স অনলাইনে রাখা দরকার, কিন্তু তাদের ধরেন 24 আওয়ার্স তো সব লোকজন অফিসে থাকবে না। তখন কি করা হবে, একটা সার্ভারের মধ্যে ডাটা রাখা হবে, সেটা শেয়ার করে রাখা হবে, সবাই যার যখন যেখান থেকে দরকার অ্যাক্সেস করতে পারবে। নেটওয়ার্ক থাকার ফলে আমরা এই কাজগুলো করতে পারি। এরকম নেটওয়ার্কের আহ সুবিধা কি কি এটা আসলে বলে শেষ করা যাবে না। এরপরে দেখেন আরপানেট, নিশ্চয়ই নাম শুনেছেন এটা। আরপানেট এটা হচ্ছে পৃথিবীর প্রথম নেটওয়ার্ক। ইট ওয়াজ দ্য ফার্স্ট নেটওয়ার্ক ডিজাইন বাই আমেরিকান ডিফেন্স ইন 1969। 1969 সালে আমেরিকান ডিফেন্স প্রথম এই নেটওয়ার্কটা ডিজাইন করে। এই নেটওয়ার্কটা কি ছিল, এটা হচ্ছে রিয়েলিটি উইথ ইন্টার কানেকশন অফ 4 ইউনিভার্সিটি কম্পিউটার্স। 4টা ইউনিভার্সিটি কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি দিয়ে প্রথম নেটওয়ার্কের শুরু। এইরকম 4টা ইউনিভার্সিটির সাথে কানেক্টিভিটি করা হয়, এটাই ছিল পৃথিবীর প্রথম নেটওয়ার্ক। এটা 1969-এ ডেভেলপ করেছিল আমেরিকান ডিফেন্স। এই নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন তারা এই জিনিসগুলো মনে রাখবেন, এগুলো চাকরি ভাইবা দিতে গেলে জিজ্ঞেস করে। সরকারি চাকরি করতে গেলে সেখানে যে অবজেক্টিভ পরীক্ষা হয় সেখানে এই জিনিসগুলো আসে। পৃথিবীর প্রথম নেটওয়ার্কের নাম কি, কারা ডিজাইন করেছিল, কত সালে ডেভেলপ হয়েছিল, এই টাইপের প্রশ্ন চাকরি পরীক্ষাগুলোতে আসে। বেসরকারি চাকরি পরীক্ষাতে অনেক সময় ভাইভাতে এই জিনিসগুলো জিজ্ঞেস করে। এটা ছিল 4টা ইউনিভার্সিটি কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি, এটা পৃথিবীর প্রথম নেটওয়ার্ক। তারপরে এটা 1969-এ, এরপর 1970-তে, 1 বছর পরে এই 4টা ইউনিভার্সিটির সাথে আরো কয়েকটা ইউনিভার্সিটি এখানে অ্যাড করা হয়। আরো একটা স্টেটের কিছু ইউনিভার্সিটির সাথে কানেক্টিভিটি করা হয়। প্রথমে এই কানেক্টিভিটি গুলো শুধু ইউনিভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল, তারপরে এগুলো বিভিন্ন অফিসে গেছে, বিজনেস সেন্টারে গেছে, বাসায় চলে আসছে, এখন তো আমাদের বাসায় আছে, তাই না? এখন এই 1969, 1970, 72, 77 এরকম ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। ডে বাই ডে ডেভেলপ হয়ে এখন সারা ওয়ার্ল্ডের অলমোস্ট অল কান্ট্রিজ আর কানেক্টেড। আমরাও কানেক্টেড। আমরা সারা ওয়ার্ল্ডের নেটওয়ার্কের সাথে কানেক্টেড। নিশ্চয়ই আপনারা আজকে বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন যে সাবমেরিন কেবলের একটা আপডেটের জন্য আমাদের আজ রাত থেকে পরবর্তী 48 ঘন্টা মতো নেটওয়ার্ক ইন্টারাপ্ট হবে। নিশ্চয়ই আপনারা দেখেছেন সিমি-4, এই যে এই কানেক্টিভিটিতে কিছু আপডেট হবে, এটাতে ব্যান্ডউইথ আপডেট করা হবে। কথা শোনা স্যার এখন কথা শোনা স্যার যাচ্ছিল না মাঝে স্যার। স্যার মাঝে একটু সাউন্ড শোনা যাচ্ছিল না। আচ্ছা, এই যে কানেক্টিভিটি আপনার 1969, 70, 72 থেকে এখন 77, ডে বাই ডে ডেভেলপ হয়ে সারা ওয়ার্ল্ডের যে কানেক্টিভিটিটা, এখন আমরা এই কানেক্টিভিটিটা একটু দেখতে চাই। এটা হলো যেমন হলো সাবমেরিন কেবল ম্যাপ, নিশ্চয়ই আপনারা এটা দেখেছেন কিনা। সাবমেরিন কেবল ম্যাপ এইটা, এই সাইটটা, এটা আসতে একটু সময় নিতে পারে, নেটওয়ার্ক এমনিতে একটু স্লো। আপনি না, আপনাদের দেখতে পান আপনাদের এখান থেকে, মানে আপনাদের কম্পিউটার থেকে এখানে একটা ম্যাপ আসে, সাবমেরিন কেবলের ম্যাপটা আসে এখানে। ম্যাপটা একটু দেখতে পান? হ্যাঁ, সেটা একটা ইস্যু, হয়তো বা সেটা একটা ইস্যু। এখানে দেখেন এই কানেক্টিভিটি গুলোর স্যার মধ্যে এর জন্য কালকে কালকে নেট থাকবে না 10 ঘন্টা, আর বৃহস্পতিবার নেট থাকবে না 10 একটু ঘন্টা একটু প্লিজ আমার কথা শুনেন। এখানে দেখেন এই কানেক্টিভিটি গুলোর মধ্যে এই কানেক্টিভিটি গুলোর নামটা আমরা সবাই জানি কিনা। একটা কানেক্টিভিটির নাম হচ্ছে সিমি-উই 4, SMW4 বলে। আর একটা কানেক্টিভিটির নাম হচ্ছে SMW5, নাম কি জানি সবাই? SMW4 একটা, আর একটা হচ্ছে SMW5। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। এই এস মানে হচ্ছে সি, SEA, এই ফুল মিনিংটা জানি? সিমি উই, এই সি, এস ফর সাউথ,
এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, তারপর এটা হচ্ছে মিডল ইস্ট, তারপর এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ মানে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত কানেক্টিভিটি আছে। এই ধরনের একটা কেবলের নাম হচ্ছে SMW4, আর একটা কেবলের নাম হচ্ছে SMW5। আরো এর আগেও আছে, SMW3ও আছে, এটার সাথে আমাদের কানেক্টিভিটি নাই। আমাদের প্রথম কানেক্টিভিটি হচ্ছে SMW4। এই কেবলটার নাম হচ্ছে SMW4, মানে হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ। তার মানে এই কেবলটা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত চলে গেছে। এরকম কয়েকটা কেবল আছে, তার মধ্যে দুইটা কেবলের কানেক্টিভিটি আমাদের অ্যাক্টিভ আছে। দেখেন এই কেবলটা, এটা হচ্ছে SMW4 এই কেবলটা, আর এটা হচ্ছে SMW5, এটা হলো SMW5, এটা এটা SMW5। আর একটা SMW6, এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি উদ্বোধন হয় নাই। ঠিক আছে, SMW6 এই কানেকশনটা এখনো উদ্বোধন হয় নাই। এই তিনটা কেবলই আমরা যদি একটু ম্যাপটা সরাই, এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। এই যেটা মালয়েশিয়া, এখানে সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে, ঠিক আছে, বার্মা, এইটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। সাউথ ইস্ট এশিয়া থেকে এই কেবলগুলো শুরু হয়েছে। দেখেন এই জায়গাতে আছে SMW4, এটা কিন্তু মালয়েশিয়া, এখানে ল্যান্ডিং আছে। SMW4, SMW5 সব আছে এখানে। এই সবগুলোকে বলে যে এটা SMW5। এটা এই ব্লু কেবলটা, পাশে ব্লু কেবলটা হচ্ছে SMW4। এটা দেখেন এই দিক দিয়ে এটার মায়ানমারে ল্যান্ডিং আছে, তারপরে বাংলাদেশে ল্যান্ডিং আছে, ইন্ডিয়াতে ল্যান্ডিং আছে, এখানে পাকিস্তানে। তারপরে এটা মধ্যপ্রাচ্য দিয়ে, এটা দেখেন সৌদি আরবিয়া, ইয়েমেন। এটা এখানে ওই যে SMW4 আছে, 5 আছে, সবই এখানে আছে। খুব আস্তে আস্তে মাউসটা সরাইতে হবে, অনেকগুলোকে বলতো দেখতে হলে খুব আস্তে মাউসটা সরাইতে হবে। তারপর আরো এদিকে চলে যান, এটা মধ্যপ্রাচ্য দিয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত চলে গেছে। দেখেন এই দিক পর্যন্ত চলে গেছে, এটা হলো ফ্রান্স, পশ্চিম ইউরোপ এটা। এইখানেও কানেক্টিভিটিটা আছে, SMW4, এটা হলো SMW4। এখানে SMW5ও আছে, আস্তে আস্তে মাউস সরালে SMW5টাও এখানে পাওয়া যাবে। 5, 6, 3 সবই এখানে পাওয়া যাবে। সবগুলোকে বলি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত চলে গেছে। বারবার SMW4টা আসতেছে, 5টা আসতেছে। ভাইয়া একটু ইন্টারাপ্ট করব। বলেন। এই যে অস্ট্রিয়াতে যে মানে অস্ট্রিয়া সুইজারল্যান্ডের পাশে অস্ট্রিয়া, হ্যাঁ, এইখানে সাবমেরিন কেবলের কানেকশন নাই। আর যদি না হয় তাহলে এরা কেমনে, তাহলে এরা এরা ইয়া করে ইউজ করে আর কি। সাবমেরিন কেবলের কানেক্টিভিটি তো আমাদের এক সময় ছিল না, তারপরে তো আমরা ইন্টারনেটে কানেক্টেড ছিলাম, তাই না? যদি সাবমেরিন কেবল না থাকে তাহলে এখানে স্যাটেলাইট লিংক অথবা ওয়াই মাইক্রোওয়েভ এরকম কোনো না কোনো ভাবে কানেক্টেড। স্যাটেলাইটের মাধ্যমে আপনার হাজার হাজার কিলোমিটার ডিস্টেন্স থেকেও কানেক্ট হওয়া যায়। আমরাই একটা সময় সিঙ্গাপুরের সাথে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্টেড ছিলাম, যে টেকনোলজিটাকে বলা হতো আপনার ভিস্যাট টেকনোলজি। 2005-এর পরে আমাদের দেশ থেকে ওই কানেক্টিভিটি গুলো আস্তে আস্তে কমে গেছে। তারপরে যখন আপনার এই যে সিমিউই 5 আসছে, তারপর থেকে ওই হুম। কানেক্টিভিটি গুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে। এখন আর ভিস্যাট ও, লিংক হয়তো ওই আচ্ছা আচ্ছা আচ্ছা। জাদুঘর লেভেলে আছে, তার মানে এছাড়া না। ওকে ওকে, জি থ্যাংক ইউ ভাইয়া। মানে ফ্রান্স ও সুইজারল্যান্ডের একই অবস্থা দেখতেছি। হুম। এখানে দেখেন আপনার সিমিউই 5, এই 5 কেবলটাই কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া থেকে একদম এই পর্যন্ত চলে গেছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? মূলত আমাদের যে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি গুলো আছে, আমাদের যেগুলো আছে, একটা হচ্ছে সিমিউই 4, একটা হচ্ছে সিমিউই 5, এই দুটা কানেক্টিভিটি কোন জায়গা থেকে কোন পর্যন্ত আছে। আর এখানে আপনি যে কেবল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে সাবমেরিন কেবল, সবই অপটিক্যাল ফাইবার। এগুলো সাগরের তীরে বিভিন্ন জায়গায় ল্যান্ডিং, ল্যান্ডিং হওয়ার পরে বিভিন্ন দেশ তার তার নিজের পলিসি অনুযায়ী, যেমন আমাদের দেশে এখানে ল্যান্ডিং, আমাদের তো কানেক্টিভিটি রংপুরেও আছে, এটা কেউ ওভারহেড দিয়ে, কেউ আন্ডারগ্রাউন্ড দিয়ে তার দেশের বিভিন্ন জায়গায় কানেক্টিভিটি নিয়ে গেছে। ঠিক আছে, এইখানে এই কেবল গুলোর নাম দেয়া আছে। আপনি যদি এটা স্ক্রল করে নিচে যান, যেখানেই আপনি কার্সরটা রাখবেন, ম্যাপ অটোমেটিক্যালি মুভ করবে, আপনাকে সেখানে নিয়ে যাবে। অটোমেটিক্যালি ম্যাপটা মুভ করবে। আমি ড্রয়িংটা মুছে দিই, লেখাগুলো মুছে দিই, তাহলে দেখতে একটু সুবিধা হবে। আপনি কার্সরটা স্ক্রল করলে অটোমেটিক্যালি দেখেন, এই যে আমি এখানে কেবলটা রেখেছি, কার্সর রেখেছি, ওই যে কেবলটা কোথায় আছে এখানে আছে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে রাখলে কেবলটা এখানে দেখায়। এবং আপনি যদি এই কেবলগুলো সম্পর্কে একটু ডিটেলস জানতে চান, এটা কোন কোন দেশকে কানেক্ট করেছে, এইসব জানতে গেলে আপনি জাস্ট একটা কেবলের উপর একটু ক্লিক করেন। ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে এইটার সাথে, এই কেবলের সাথে কোন কোন দেশ কানেক্টেড, কোথায় কোথায় এর ল্যান্ডিং স্টেশন আছে। যেমন আমি আমাদেরটা একটু দেখি, SMW4, SMW5 এগুলো একটু দেখি। দেখেন এই যে সিমিউই 4, এটা আমি জাস্ট এই যে কার্সরটা রাখলাম, সাথে সাথে সিমিউই 4 কোথায় আছে এটা দেখাচ্ছে। এটাকে আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে আসবে যে এটার ওনার কারা কারা। ঠিক আছে, ওনার কারা কারা, ল্যান্ডিং স্টেশন কোথায় কোথায় আছে, এই যেগুলো হচ্ছে ল্যান্ডিং স্টেশন সব। এখানে আপনি কার্সর রাখেন,
অটোমেটিক্যালি সেই ল্যান্ডিং স্টেশন গুলো দেখাবে ম্যাপের মধ্যে। দেখেন এইটা ক্লিক করাতে কিন্তু শুধু ওই একটা কেবল হাইলাইট হয়ে আছে, আর বাকিগুলো কিন্তু হাইলাইটেড না। কিন্তু আপনি জাস্ট এখানে রাখেন আপনার এই ল্যান্ডিং স্টেশন গুলো কোথায় কোথায় আছে, কয়টা ল্যান্ডিং স্টেশন আছে এটা দেখাবে। আর এটা কোন কোন দেশের কানেক্ট করছে, কোন কোন দেশকে, এটাও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ওনার কারা কারা এটা। তাহলে এই যে সিমি উই 4, এটা সম্পর্কে আমরা কি আইডিয়া পেলাম? এটা দেখেন 2005-এর ডিসেম্বরে এই কেবলটা কানেক্টিভিটি হওয়া শুরু, আমাদের দেশে কানেক্টেড হয়েছে আপনার 2006-এ। এটা 20,000 কিলোমিটার হচ্ছে এটার লেন্থ। আপনি যে কোনো কেবলের উপরে এরকম ক্লিক করলে এই কেবলটা সম্পর্কে একটু ডিটেলস জানতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা আবার একটু পাওয়ার পয়েন্টে ব্যাক করি। আমরা জাস্ট একটু নেটওয়ার্ক কানেক্টিভিটি বা নেটওয়ার্ক এক্সটেনশনের ইতিহাসটা দেখলাম, যে একদম শুরুতে নেটওয়ার্কটা কোথায় ছিল আর এখন নেটওয়ার্কটা কোথায় আছে। এখন মানে 2023 সাল, এখন এটা কোথায় আছে? এখন সারা পৃথিবীর সব দেশ এরকম অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্টেড। অনেক দেশ আছে যেখানে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি করা পসিবল না বিভিন্ন কারণে, সেখানে আপনার রেডিও লিংক অথবা হচ্ছে ভিস্যাট লিংকের মাধ্যমে কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, এরপরে টাইপস অফ নেটওয়ার্ক, এগুলো আজকে আমরা যা পড়বো, আজকে আমাদের হচ্ছে ডে 1, একেবারে বেসিক জিনিস। যারা কম্পিউটার সায়েন্সে পড়েছেন তারা এগুলো স্টুডেন্ট লাইফে পড়ে আসছেন। যারা আইএসপি তে জব করেন বা নেটওয়ার্ক ফিল্ডে জব করেন তাদের এগুলো সবার জানা আছে। কিন্তু তারপরে আমাদের সিলেবাসে আছে জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে। টাইপস অফ নেটওয়ার্ক, কি কি টাইপের নেটওয়ার্ক আমাদের আছে দেখেন। নেটওয়ার্ক হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এরকম বিভিন্ন টাইপ আছে নেটওয়ার্কের। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, এই ল্যান কাকে বলে? আমরা স্টুডেন্ট লাইফে পড়েছি এরকম যে একই রুমের মধ্যে কতগুলো কম্পিউটার বা একই বিল্ডিং এর মধ্যে কতগুলো কম্পিউটারের কানেক্টিভিটি, পাশাপাশি দুইটা বিল্ডিং এর মধ্যে কতগুলো কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটি হলে তখন আমরা এটাকে বলি হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা হলো ল্যানের ইস্যুটা এরকম, ধরেন আমরা এরকম একটা সুইচের সাথে কয়েকটা কম্পিউটার কানেক্ট করে দিলাম, এরকম কেবল দিয়ে 4-5টা কম্পিউটার কানেক্ট করলাম। এটা গেল হচ্ছে ফিজিক্যাল কানেক্টিভিটি, কম্পিউটার গুলোর সাথে সুইচের কানেক্টিভিটি। এই ফিজিক্যাল কানেক্টিভিটি হওয়ার পরে এখানে একটা লজিক্যাল কানেক্টিভিটি দিতে হবে, ডিভাইস গুলোকে আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেস দিলে আইপি অ্যাড্রেসের মাধ্যমে এই ডিভাইসকে অন্যদেরকে চিনবে। এখানে এই কম্পিউটার গুলো সবাই, একটা কম্পিউটার অন্য আরেকটাকে চিনবে এই লজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে। কম্পিউটার গুলোকে যদি আমরা কেবল দিয়ে কানেক্ট করি, এটা হলো ফিজিক্যাল কানেক্টিভিটি। ফিজিক্যাল কানেক্টিভিটি হলেই নেটওয়ার্ক হবে না, এর পাশাপাশি আমাদের এই লজিক্যাল কানেক্টিভিটিটাও দরকার হবে। লজিক্যাল কানেক্টিভিটির জন্য আমরা এখানে আইপি অ্যাড্রেস ব্যবহার করব, তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করব। সেই অ্যাড্রেস গুলো সম্পর্কে আমরা পরবর্তী বিভিন্ন ক্লাসে জানবো। কম্পিউটার গুলো একই নেটওয়ার্কে বা একই ল্যানে আছে কিনা, লোকাল এরিয়া, যেমন আমাদেরকে স্টুডেন্ট লাইফে বলেছিল কম্পিউটার গুলো একই রুমের মধ্যে থাকতে হবে বা পাশাপাশি বিল্ডিং এর মধ্যে থাকতে হবে, ব্যাপারটা এরকম না। লং ডিস্টেন্সেও ল্যান হতে পারে, আবার সরাসরি কানেক্টেড দুইটা কম্পিউটারও একই ল্যানের মধ্যে নাও থাকতে পারে। এরকম দুইটা এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন জাস্ট আমরা দুইটা কম্পিউটারকে কানেক্ট করব। এটা একটা কম্পিউটার, এটা আরো একটা কম্পিউটার, এই দুটা কম্পিউটারকে একটা কেবল দিয়ে কানেক্ট করে দিলাম। ধরেন একই রুমের মধ্যেই দুটা কম্পিউটার আছে। এই কম্পিউটারকে এরকম 192.168.10.5 আইপি অ্যাড্রেস দিলাম, আর এই কম্পিউটারটাকে 192.168.10.10 আইপি অ্যাড্রেস দিলাম। তখন আমরা এটাকে ল্যান বলতে পারবো। যারা এই আইপি অ্যাড্রেসের ব্যাপারগুলো জানেন বোঝেন তারা জিনিসগুলো বুঝতে পারবেন। যারা জানেন না, এই জিনিস যদি না বোঝেন, এই আইপি অ্যাড্রেসের ইস্যুটা অডিট হওয়ার পেছনে এগুলো আমরা ডিটেলস করবো। এই দুইটা কম্পিউটার একই ল্যানের মধ্যে আছে এটা আমরা বলতে পারি, কিন্তু যদি আমি এই কম্পিউটারটাকে 192.168.20.10 এরকম আইপি অ্যাড্রেস দিই, এই আইপি অ্যাড্রেস না দিয়ে, তখন কি এই দুইটা কম্পিউটার একই ল্যানের মধ্যে আছে এটা আমরা বলতে পারবো? এটা কি কেউ বোঝেন? বলতে পারবো কিনা? স্যার এটা এটা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে আছে স্যার, কারণ এটা এটাতে হচ্ছে ডিফারেন্ট ওয়ান নাইনটি নেটওয়ার্কের টু মধ্যে ডট ওয়ান আছে। সিক্সটি এইট ডট টোয়েন্টি আছে, এই জন্য হ্যাঁ, টোয়েন্টির এটা জন্য তো একই অন্য নেটওয়ার্ক অন্য না, আইপি অ্যাড্রেস নাই। এটা একই নেটওয়ার্ক না, যেহেতু একই নেটওয়ার্ক না কাজে আমরা এটাকে একটা ল্যান বলতে পারি না। কাজে দুইটা কম্পিউটার সরাসরি কানেক্টেড থাকলে বা একই সুইচের সাথে কয়েকটা কম্পিউটার কানেক্টেড থাকলেও যদি তাদের আইপি অ্যাড্রেস, দ্যাট ইজ কল্ড লজিক্যাল কানেক্টিভিটি, একই নেটওয়ার্কের না হয়, তাহলে তাদেরকে আমরা একটা ল্যান বলতে পারবো। ল্যান হতে হলে কানেক্টিভিটির পাশাপাশি লজিক্যাল অ্যাড্রেসটাও লজিক্যালি হতে হবে। লজিক্যালি মানে একই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, একই নেটওয়ার্কের না বলে আমরা এই দুটাকে একটা ল্যান বলতে পারি না। আবার একটা কম্পিউটার ধরেন এরকম আছে, একটা কম্পিউটার আছে মতিঝিল, এইখান থেকে আপনি আরেকটা কম্পিউটার মানে অপটিক্যাল ফাইবার টেনে নিয়ে চলে গেলেন নারায়ণগঞ্জ।
নিয়ে এইখানে আরেকটা কম্পিউটার দিলেন, ধরেন আপনার 10, 12, 15, 20 কিলোমিটার ডিস্টেন্সে দুইটা কম্পিউটার। এখন এইটার আইপি অ্যাড্রেস দেওয়া হলো 192.168.10.10, আর এইটার আইপি অ্যাড্রেস দেওয়া হলো 192.168.10.20। তাহলে এই 10, 15, 20 কিলোমিটার ডিস্টেন্সে থেকেও কিন্তু তারা একই লাইনের মধ্যে থাকবে। ঠিক আছে, ডিস্টেন্স হলেও একই লাইনের মধ্যে থাকবে, কারণ সরাসরি কানেক্টেড, একই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দেওয়া আছে। এই জিনিসগুলো আইপি অ্যাড্রেস যখন আমরা পড়বো আর একটু ডিটেইলস পড়বো। তো ল্যান যদি হতে হয় তাহলে আসলে ডিস্টেন্স কোনো ইস্যু না, ইস্যু হলো ডিভাইসগুলোর কানেক্টিভিটি, ডিভাইসগুলোর ফিজিক্যাল কানেক্টিভিটি, ডিভাইসগুলোর লজিক্যাল কানেক্টিভিটি, এটা হচ্ছে ইস্যু। এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে, এই জিনিসগুলোই আমাদের বুঝতে হবে পরবর্তীতে যখন আমরা এই জিনিসগুলো আরো ভালো করে পড়বো, এগুলো আমাদের ক্লিয়ার হতে হবে। তারপরে হচ্ছে এটা গেল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একই শহরের মধ্যে আপনার ধরেন 2-3টা ল্যান আছে, তাদেরকে আপনি কানেক্ট করলেন। আবার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, লং ডিস্টেন্সের, আপনার ঢাকার সাথে আমরা নারায়ণগঞ্জের একটা কানেক্টিভিটি করলাম, বা বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের একটা কানেক্টিভিটি করলাম, এরকম লং ডিস্টেন্সের নেটওয়ার্ককে যদি কানেক্ট করি তখন আমরা এটাকে বলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপরে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একই অফিসের যে নেটওয়ার্ক তাকে আমরা বলি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। একই অফিসের ধরেন আপনার যেমন ঢাকা ইউনিভার্সিটি অনেক বড় একটা এলাকা নিয়ে একটা অফিস, বা একটা বিল্ডিং 10 তলা ভবন, পুরোটা মিলে একটা নেটওয়ার্ক, এরকম জিনিসগুলোকে আমরা বলবো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তারপরে আছে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একই কম্পিউটারের বিভিন্ন পেরিফেরালের মধ্যে একটা কানেক্টিভিটি আছে, যেমন আমাদের ওয়াইফাই কানেক্টিভিটি আছে, তারপর আমাদের মাউস কিবোর্ড এগুলোর সাথে কম্পিউটার একটা কানেক্টিভিটি আছে, সেখানেও একটা নেটওয়ার্ক কাজ করে, খুবই ছোটখাটো একটা নেটওয়ার্ক হলে সেখানেও একটা নেটওয়ার্ক কাজ করে। আমাকে কেউ কিছু বলছেন? সমস্যা মনে হচ্ছে আপনার। কেউ কি আমাকে কিছু বললেন বা কিছু জিজ্ঞেস করেছিলেন কেউ? না স্যার, কিছু জিজ্ঞেস না স্যার, করেননি, তবে বলছিলাম আমরা অডিওটা একটু বন্ধ হয়ে গেছিল ওকে। কিছুক্ষণের জন্য। আচ্ছা, এরপরে নেটওয়ার্ক কনফিগারেশন করতে হলে আমাদের কি কি লাগবে? একটা নেটওয়ার্ক করতে চাই, ছোটখাটো একটা নেটওয়ার্ক করতে চাই, আমাদের কি কি ইকুইপমেন্ট লাগবে? আমাদের লাগবে নেটওয়ার্ক ইউজিং ডিভাইস, নেটওয়ার্ক ইউজ করবে এরকম কিছু ডিভাইস লাগবে। আমাদের নেটওয়ার্কে আমরা ডেস্কটপ কম্পিউটার রাখি, ল্যাপটপ কম্পিউটার রাখি, তারপরে হচ্ছে আইপি ফোন রাখি, এখানে ফোন যে বলা হয়েছে এটা হচ্ছে আইপি ফোন। তারপরে প্রিন্টার, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আইপি ক্যামেরা, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট মেশিন, এরকম বেশ কিছু ডিভাইস আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট করি। নেটওয়ার্কের সাথে যে ডিভাইস গুলো কানেক্ট করি এগুলো আমাদের দরকার হবে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম দরকার হবে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম মানে যে অপারেটিং সিস্টেম গুলো নেটওয়ার্ক বোঝে। এখন কম্পিউটারে আমরা যে অপারেটিং সিস্টেম গুলো ব্যবহার করি এগুলোর মধ্যে নেটওয়ার্ক বোঝে না এরকম অপারেটিং সিস্টেম এখন আর নাই, বা এখন থেকে 10 বছর আগেও আর সেরকম অপারেটিং সিস্টেম ছিল না, আরো আগে ছিল, একদম শুরুর দিকে ছিল, যখন নেটওয়ার্কই আসলে ছিল না, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফ্লপি ডিস্ক ড্রাইভের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে হইতো, সেই সময় অপারেটিং সিস্টেম গুলো নেটওয়ার্ক বুঝতো না। এখন আমাদের কম্পিউটারে, আমাদের মোবাইল ফোনে যে অপারেটিং সিস্টেম গুলো ব্যবহার করি, ইভেন আমাদের টেলিভিশনে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারাও নেটওয়ার্ক বোঝে। তারপরে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দরকার। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দিয়ে আমরা একটা ডিভাইসের সাথে নেটওয়ার্ক কানেক্ট করবো, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করার জন্য আমরা এই হার্ডওয়্যারটা ইউজ করবো, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এরপরে ড্রাইভার, এই ড্রাইভার সম্পর্কে কারো আইডিয়া আছে? ড্রাইভার কি জিনিস বলতে স্যার পারেন? ড্রাইভার যত সম্ভব একটা মডিউল, কোন একটা নির্দিষ্ট। কি হয় এটা দিয়ে? ড্রাইভার কি কাজ করে? স্যার ড্রাইভার আসলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড গুলা পরিচালিত করে আর কি, এইটা নেটওয়ার্ক অপারেটিং ডিভাইস। আমি যেটা বলছি বুঝি যে অপারেটিং সিস্টেমকে ওই কার্ডটাকে সফটওয়্যারের মধ্যে ইন্টারকানেক্ট করার জন্য ওকে ওকে, আমি অনেকেই বলেছেন, কারো কারোটা কারেক্ট অ্যান্সার ছিল। ড্রাইভার হচ্ছে একটা সফটওয়্যার, ড্রাইভার হচ্ছে একটা সফটওয়্যার যে সফটওয়্যারটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে অপারেটিং সিস্টেমের সাথে পরিচয় করায়। আমরা কম্পিউটার যখন ব্যবহার করি আমাদের কম্পিউটারকে অপারেট করে হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার যে কম্পিউটারটাকে চালায়, অপারেট করে। মানে কি, কম্পিউটারে বিভিন্ন হার্ডওয়্যার থাকে, এই হার্ডওয়্যার গুলোকে অপারেট করে মূলত অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার গুলোকে অপারেট করার জন্য প্রত্যেকটা হার্ডওয়্যার অপারেটিং সিস্টেমকে চিনতে হবে, অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে চিনতে হবে। একটা হার্ডওয়্যার অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত হয় আরেকটা ছোট সফটওয়্যারের মাধ্যমে, এই সফটওয়্যারটাকে বলা হয় ড্রাইভার সফটওয়্যার। ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা হার্ডওয়্যার অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত হয়।
যদি কোনো হার্ডওয়্যার প্রপারলি কাজ না করে তখন আমরা চেক করি যে ওই হার্ডওয়্যারের ড্রাইভারটা ঠিক আছে কিনা। প্রয়োজনে ড্রাইভারটা একবার রিমুভ করি, নতুন করে ইনস্টল করি, তখন দেখা যায় ঠিক মতো কাজ করতেছে। অপারেটিং সিস্টেম যে কোনো হার্ডওয়্যারকে চালাতে হলে হার্ডওয়্যারটাকে চিনতে হবে। চেনার জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করি এটাকে বলা হয় ড্রাইভার সফটওয়্যার। আমরা যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করি, আমরা যে সাউন্ড কার্ড ব্যবহার করি, গ্রাফিক্স কার্ড ব্যবহার করি, এরকম যত কার্ড, ইভেন আমাদের মাউস কিবোর্ড, এগুলোর জন্য ছোট ছোট সফটওয়্যার আছে। অপারেটিং সিস্টেম ইনস্টল করলে এই সফটওয়্যার গুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। আমরা যেমন এখন যে অপারেটিং সিস্টেম গুলো আছে আপনার উইন্ডোজ 10 লেভেলের বা সার্ভার লেভেলের যে অপারেটিং সিস্টেম গুলো আছে, উইন্ডোজ এক্সপির পরে যত অপারেটিং সিস্টেম আসছে, এই অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে ড্রাইভার সফটওয়্যার গুলো বাই ডিফল্ট ইনস্টল করা থাকে, বিল্ট ইন করা থাকে ড্রাইভার সফটওয়্যার। এই কারণে আলাদা করে আমাদের ড্রাইভার সফটওয়্যার আর দিতে হয় না। এই জন্য আমরা অনেকেই ড্রাইভার সফটওয়্যার গুলো চিনিও না, অনেকেই এই ড্রাইভার সফটওয়্যার আমরা চিনি না। কিন্তু আগে যখন আপনার উইন্ডোজ 98 ছিল, ইভেন উইন্ডোজ এক্সপি পর্যন্ত এই ইস্যুটা ছিল যে যে কোনো হার্ডওয়্যার কম্পিউটারের মাদারবোর্ড ইনসার্ট করার পরেই ওর ড্রাইভারটা ইনস্টল করতে হবে। ড্রাইভার ইনস্টল না করা পর্যন্ত হার্ডওয়্যারটা কাজ করতে হবে। কারণ হচ্ছে ড্রাইভার ইনস্টল না করা পর্যন্ত অপারেটিং সিস্টেম এই হার্ডওয়্যারটাকে চিনত না। অপারেটিং সিস্টেমের সাথে হার্ডওয়্যার পরিচয় করানোর জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কাজ করতেছে না, কোনো একটা কম্পিউটার ইন্টারনেট পাচ্ছে না, নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে না, তখন আমরা এই জিনিসগুলো চেক করি যে ড্রাইভারটা প্রপারলি কাজ করতেছে কিনা। ড্রাইভার যদি প্রপারলি কাজ না করে, তার মানে হচ্ছে অপারেটিং সিস্টেম এই হার্ডওয়্যারটাকে চেনে না। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে চেনানোর জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করি। আশা করি ড্রাইভার সম্পর্কে মোটামুটি আইডিয়া ক্লিয়ার সবার। তারপরেও কারো প্রশ্ন থাকলে বলতে পারেন ড্রাইভার সম্পর্কে। এই ড্রাইভারটা যেমন আমরা যখন উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম, উইন্ডোজ এক্সপি একটা সিডির মধ্যে থাকতো, সিডি থেকে ইনস্টল করে ফেলা যেত। তো উইন্ডোজ এক্সপি ইনস্টল করলে হার্ড ডিস্কে সে জায়গা নিত মাত্র 700 MB। মাত্র 700 MB জায়গা নিতে হচ্ছে হার্ড ডিস্কে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম। আর এখন আপনি উইন্ডোজ 10 যখন ইনস্টল করেন, উইন্ডোজ 10 আপনি সব ড্রাইভার টাইপারকে আপডেট করলে দেখা যায় 8 থেকে 10 GB জায়গা নিয়ে। কেন 8 থেকে 10 GB জায়গা নেয়? কারণ হচ্ছে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের চাইতে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম অনেক বেশি শক্তিশালী, পারফরমেন্স অনেক বেটার, এর রিসোর্স অনেক বেশি। ইভেন এর মধ্যে আমাদের আলাদা করে কোনো ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হয় না। একেবারে 99.99% ড্রাইভার সফটওয়্যার ওর মধ্যে দেয়া আছে, অপারেটিং সিস্টেমের সাথেই দেয়া আছে। আগে বাজার থেকে ল্যান্ড কার্ড কিনলে ওর সাথে একটা সিডি আসতো। ইভেন যখন আমরা এই যে পেন ড্রাইভ যখন মার্কেটে প্রথম আসে, তখন পেন ড্রাইভের সাথে ছোট একটা সিডি আসে। ওই সিডি ইনস্টল করলে পেন ড্রাইভ কাজ করতো। এখন তো পেন ড্রাইভের সাথে কোনো সিডি লাগে না, কারণ পেন ড্রাইভ যত ব্র্যান্ডের পেন ড্রাইভ আছে এদের সব ড্রাইভার অপারেটিং সিস্টেমের মধ্যে দিয়ে আছে। প্রিন্টারের সাথে একটা ড্রাইভার সফটওয়্যার আসতো, এখনো মেবি আসে। মাদারবোর্ডের সাথে একটা সিডি আসতো ড্রাইভারের। এখন অপারেটিং সিস্টেমের মধ্যে পুরো ড্রাইভার প্যাক দেয়া আছে। কাজে আপনি যে কোনো হার্ডওয়্যার কানেক্ট করেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়, একেবারে 99% হার্ডওয়্যার অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়, ওর জন্য আলাদা করে ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হয় না। তো ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেমের সাথে হার্ডওয়্যারের একটা পরিচয়। এরপরে কমিউনিকেশন মিডিয়া, নেটওয়ার্ক করতে হলে আমাদের কমিউনিকেশন মিডিয়া দুটো থাকতে হবে। যেমন একটা সুইচের সাথে একটা কম্পিউটার কানেক্ট হতে হবে কোনো একটা মাধ্যমে, সেটা অপটিক্যাল ফাইবার দিয়ে হতে পারে, সেটা কেবল দিয়ে মানে ইউটিপি কেবল দিয়ে হতে পারে। তারপরে একটা ওয়াইফাই রাউটারের সাথে আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলো কানেক্ট হয় ওয়াইফাই এর মাধ্যমে, ওয়াই ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেক্ট হয় কোনো না কোনো মিডিয়াতে। সেটা লাইট মিডিয়া হতে পারে, সেটা ভোল্টেজ মিডিয়া হতে পারে, সেটা ফ্রিকোয়েন্সি মিডিয়া হতে পারে। কোনো না কোনো মিডিয়াতে আমাদের ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড হবে। তারপর দরকার হচ্ছে প্রোটোকল। এই যে এইগুলো আমরা বললাম, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হলো হার্ডওয়্যার রিলেটেড ইস্যু। এই যে কানেকশনের গুলো কথা বললাম, এগুলো হচ্ছে ডিভাইস একটা আরেকটার সাথে ফিজিক্যালি কানেক্টেড হলো। এবার লজিক্যালি কানেক্ট হওয়ার পালা। প্রোটোকল লাগবে, ইন্টারনেট প্রোটোকল লাগবে, আইপি অ্যাড্রেস লাগবে। দুইটা কম্পিউটার আপনি জাস্ট এই একটা কম্পিউটার একটা ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করে দিলেন তাহলেই হবে না। এর সাথে এগুলো আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেস না দিলে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারকে চিনবে না। ব্যাস, এই স্লাইডটাতে বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যু ছিল। হার্ডওয়্যার সম্পর্কে অনেক কিছু তথ্য এখানে চলে আসছে। আমাদের সিসিএনএ কোর্স যখন আমরা করব, মূলত এটা নেটওয়ার্ক বেসড কোর্স, কিন্তু এটা করতে গিয়ে অনেক জায়গায় আমাদের হার্ডওয়্যার সম্পর্কে বেশ কিছু পড়াশোনা চলে আসবে। ঠিক আছে, বেসিক কিছু আইডিয়া আমাদের থাকতে হবে, বা না থাকলে আমরা ডিসকাস করব। এখান থেকে কারো প্রশ্ন আছে কোনো? আচ্ছা, এরপরে কমন কিছু নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমাদের জানতে হবে। একেবারে সেই পুরোনো আমলের কিছু কথাবার্তা, পুরোনো আমলের কিছু জিনিস আমাদের করতে হবে। এই জিনিসগুলো এখন মার্কেটে নাই। এই ডিভাইসটা ফিজিক্যালি আমরা ব্যবহার করি না, বাট এই টেকনোলজিটা আমরা টিল টুডে ব্যবহার করি।
এখানে বেশ কিছু ডিভাইস পরবর্তী স্লাইড গুলোতে আসবে, এই টেকনোলজি গুলো আমাদের জানতে হবে। যেমন একদম শুরুতে অনেক আগে রিপিটার নামে একটা ডিভাইস ছিল, রিপিটার। এই রিপিটারটা অ্যাক্টস অ্যাজ এ সিগন্যাল বুস্টার অর এমপ্লিফায়ার, মানে সে সিগন্যাল এমপ্লিফাই করে, এরকম একটা ডিভাইস ছিল যে কিনা সিগন্যালকে এমপ্লিফাই করতো। ইউজড ইন কোএক্সিয়াল কেবল নেটওয়ার্ক, কোএক্সিয়াল কেবল নেটওয়ার্কে এটা ইউজ হতো। আমরা এই যে ইউটিপি কেবল ব্যবহার করি এখন কম্পিউটার নেটওয়ার্কে, এই ইউটিপি কেবল আসার আগে কম্পিউটার নেটওয়ার্কে ইউজ হতো আপনার এই কোএক্সিয়াল কেবল, অনেক আগে। এটা ধরেন 80-র আগের দিকে হবে, বা 80 সালের পর পর এগুলো আস্তে আস্তে আপডেট হয়ে গেছে। কোএক্সিয়াল কেবল ইউজ হতো, তারপরে ইউটিপি কেবল আসছে। এই ইউটিপি কেবলে যে রিপিটার ইউজ হতো, রিপিটারের ফাংশনটা ছিল ইউটিপি না, কোএক্সিয়াল কেবলে প্লাস ইউটিপিতেও এটা ইউজ হতো, মানে কপার ওয়্যার যেখানে সেখানে এটা ইউজ হতো। এই কেবলগুলোর কাজ ছিল সিগন্যাল এমপ্লিফাই করা, সিগন্যাল বুস্ট করা। মানে কি, কপার ওয়্যার হলো ভোল্টেজ ট্রান্সমিট করে, যখন ভোল্টেজ ট্রান্সমিট করে আমরা জানি যে কপার ওয়্যারের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, বাধা আছে, এটা ভোল্টেজ ট্রান্সমিট হতে বাধা দেয়। ভোল্টেজ কি করে, এই বাধাকে অতিক্রম করে সামনের দিকে যায়। তো বাধা অতিক্রম করে সামনের দিকে যেতে গিয়ে ভোল্টেজ আস্তে আস্তে উইক হতে থাকে। যখন ভোল্টেজ উইক হয়, তখন এই উইক ভোল্টেজের স্ট্রেংথ ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে রিপিটার। ব্যাপারটা এরকম যে আপনি এইখানে একটা কম্পিউটার কানেক্ট করলেন, এটা একটা কম্পিউটার, এখানে আরো একটা কম্পিউটার, এই দুইটা কম্পিউটারকে একটা কপার দিয়ে কানেক্ট করলেন, কপার ওয়্যার দিয়ে, সেটা ইউটিপি বা কোএক্সিয়াল কেবল যাই হোক। এই দিক দিয়ে যখন ভোল্টেজ ট্রান্সমিট হবে, তখন ভোল্টেজ এরকম, আমরা জানি যে ভোল্টেজ সাইন ওয়েভ ক্রিয়েট করে চলতে থাকে, এরকম সাইন ওয়েভ ক্রিয়েট করে চলতে থাকে। এটা যখন বেশ কিছু ডিস্টেন্স কভার করে, তখন এটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এই যে এই ডিস্টেন্সটা কমতে থাকে, ওয়েভ লেংথ বলে এটাকে, এই ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকে। যখন এই ডিস্টেন্সটা কমে, তখন এরকম একটা জায়গাতে আমরা ব্যবহার করি একটা রিপিটার, এরকম জায়গাতে আমরা একটা রিপিটার ব্যবহার করি। রিপিটারের কাজ হচ্ছে, সে তার একটা পোর্ট দিয়ে যখন কোন একটা সিগন্যাল রিসিভ করে, এই সিগন্যালটাকে প্রথমে এমপ্লিফাই করে, বুস্ট করে। বুস্ট করলে কি হয়, এটার এনার্জি বেড়ে যায়। যখন এনার্জি বেড়ে যায়, তখন এটা আবার আগের মতো এরকম ওয়েভ লেন্থ ক্রিয়েট করে আবার চলতে শুরু করে। আবার চলতে চলতে একটা সময় গিয়ে আবার উইক হতে থাকে। যখন এটা আবার উইক হয়, তখন আমরা আরেকটা রিপিটার ইউজ করি, আরো একটা রিপিটার ইউজ করি, সে আবার এরকম বড় সিগন্যাল বের করে দেয়। রিপিটারের কাজই হচ্ছে একটা উইক ভোল্টেজ সিগন্যাল রিসিভ করে দেন এটাকে এমপ্লিফাই করে অন্য পোর্ট দিয়ে বের করে দেয়। এটা হচ্ছে রিপিটারের কাজ। আমরা যখন কপার নেটওয়ার্ক ইউজ করব, তখন একটা সার্টেন ডিস্টেন্স পর পর আমাদের এই রিপিটারটা ইউজ করতে হবে। এই সার্টেন ডিস্টেন্সটা হচ্ছে, যদি আমরা কোএক্সিয়াল কেবল ব্যবহার করি, তখন 500 মিটার পর পর একটা করে রিপিটার ইউজ করতে হবে। আর যদি আমরা ইউটিপি কেবল ব্যবহার করি, তখন 100 মিটার পর পর একটা করে রিপিটার ব্যবহার করতে হবে। ইউটিপি কেবলে 100 মিটার পর পর, কোএক্সিয়াল কেবলে 500 মিটার পর পর। ডিশ অ্যান্টেনার কানেকশন আমরা দেখি। ডিশ অ্যান্টেনার কানেকশনের ক্ষেত্রে দেখবেন যে যারা এই ডিশের কানেকশনটা দেয়, এরা একটা জায়গাতে কোনো একটা বাসায় একটা বক্স বসায়, ওই বক্সে একটা কানেকশন আসে, ওখান থেকে আরো 3-4টা কানেকশন বের হয়ে যায়, আরো 3-4টা বাসাকে কানেক্ট করে। ওই যে বক্সটাতে 3-4টা কানেকশন হয়, ওখানে একটা পাওয়ার দিতে হয়। এই পাওয়ার দেয় বলেই ওইটা এমপ্লিফাই করতে পারে। মেইন যে কানেকশনটা আসে, ওই কানেকশনটা লং ডিস্টেন্স থেকে আসে, হয়তো 500 মিটার দূর থেকে। দেন এইখানে রিপিটারে সিগন্যালটা আসার পরে এটাতে পাওয়ার দেওয়া থাকে, এই রিপিটার সিগন্যালকে এমপ্লিফাই করে, এখান থেকে এমপ্লিফাই হয়ে এটা আরো 2-3টা কেবল দিয়ে বের হয়ে যায়, আবার 500 মিটার পর্যন্ত যেতে পারে। তো আমরা 500 মিটার পর পর একটা করে রিপিটার ব্যবহার করব কোএক্সিয়ালের ক্ষেত্রে। আর ইউটিপির ক্ষেত্রে 100 মিটার পর পর। এরকম 100 মিটার বা 500 মিটার পর পর যদি আমরা রিপিটার ব্যবহার করি, তাহলে একটা কেবল নেটওয়ার্কে ম্যাক্সিমাম 4টা রিপিটার ব্যবহার করা যাবে। তার মানে একটা ইউটিপি কেবল আপনি 100 মিটার পর একটা রিপিটার দিলেন, আরো 100 মিটার পর আরো একটা রিপিটার দিতে পারবেন, আরো 100 মিটার পর আরো একটা রিপিটার, আরো 100 মিটার পর আরো একটা রিপিটার। এই পাশে একটা কম্পিউটার থাকতে পারবে, এই পাশে একটা কম্পিউটার থাকতে পারবে, আর রিপিটার দেওয়া যাবে না। 4টার বেশি রিপিটার দেওয়া যাবে না। এটা যদি কোএক্সিয়াল কেবল হয়, তাহলে 500 মিটার পর পর একটা রিপিটার আপনি দিতে পারবেন। তো রিপিটারের কাজ ছিল সিগন্যাল এমপ্লিফাই করা। এই ডিভাইসটা এখন আর আমরা কপার নেটওয়ার্কে ইউজ করি না। বিশেষ করে আমাদের এখন যে কম্পিউটার নেটওয়ার্ক সুইচ দিয়ে আমরা যে নেটওয়ার্ক ইউজ করি, এখানে রিপিটারের টেকনোলজিটা ব্যবহার করি, বাট রিপিটার নামে কোনো ডিভাইস এখন আর মার্কেটে পাওয়া যাবে না। এটা এখন একদম জাদুঘরে চলে গেছে, টোটালি জাদুঘরে চলে গেছে। রিপিটার সম্পর্কে প্রশ্ন আছে কারো? আচ্ছা, হ্যালো, এরপরে বলেন। তার বেশি কেন ব্যবহার করা যাবে না, একটু এক্সপ্লেন করবেন? আচ্ছা, এই যে রিপিটারের ক্যাপাসিটি হচ্ছে, ধরেন আপনার, আরে এই একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে একটা সিগন্যাল বের হলো ইউটিপি কেবল দিয়ে, ঠিক আছে? এই কম্পিউটার থেকে কিন্তু সিগন্যালটা বের হলো।
দেন এই সিগন্যালটা 100 মিটার পরে গিয়ে উইক হবে, তখন একটা রিপিটার দেওয়া হবে। এটা আবার এমপ্লিফাই করে আরো 100 মিটার পর্যন্ত যেতে পারবে, আবার এমপ্লিফাই করে আরো 100 মিটার পর্যন্ত যেতে পারবে, আরো একবার এমপ্লিফাই করে আরো 100 মিটার পর্যন্ত যেতে পারবে। এই যে রিপিটার গুলো, এরা কিন্তু সিগন্যালটা জেনারেট করে নাই, সিগন্যালটা জেনারেট করেছে হচ্ছে এই কম্পিউটার। এই কম্পিউটার সিগন্যাল জেনারেট করে সে কেবল এটা ট্রান্সমিট করেছে, রিপিটার এটাকে জাস্ট হচ্ছে এমপ্লিফাই করে একটা ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো এইখান থেকে যে সিগন্যালটা জেনারেট হলো, এই সিগন্যালটাকে ম্যাক্সিমাম 4 বার পর্যন্ত এমপ্লিফাই করা যাবে, তারপরে আর এমপ্লিফাই করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? ম্যাক্সিমাম 4 বার পর্যন্ত এমপ্লিফাই করা যাবে, মানে আপনার এটা 500 মিটার পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারবে টোটাল, তারপরে আর এটা ট্রান্সমিট করা পসিবল। আমি যদি এমপ্লিফাইড সিগন্যাল পাই তাহলে সেটাকে আবার এমপ্লিফাই করতে প্রবলেম, পরের তিনটা যদি আমার আগের সিগন্যালটাকে এমপ্লিফাই করতে পারে, ইন্ডিকেশনে আমি ওটাকে আবার কেন এমপ্লিফাই করতে পারবো না? ওটা যদিও সিগন্যাল জেনারেট করছে না, বাট সিগন্যাল তো এমপ্লিফাই করাই তার কাজ। সে হ্যাঁ, যদি সিগন্যালটা পায় সেটাকে কেন এমপ্লিফাই করতে পারবে না? পারবে না ভাই, এগুলো রুল, স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। এরপরেও যদি আপনি আরো দেন, আরো রিপিটার যদি দেন, তাহলে যেটা হবে যে এই কম্পিউটার আর এত দূর পর্যন্ত পরে আর এটা কমিউনিকেট করতে পারবে না। 4টা ডিভাইস পর্যন্ত ম্যাক্সিমাম এই সিগন্যালটা রিপিট হতে পারবে, তারপরে আর এই রিপিট আর হবে না। এখন আপনি যদি আরো রিপিটার দেন, ধরেন আপনি এরপরে আরো একটা রিপিটার দিলেন, এইখানে একটা কম্পিউটার কানেক্ট করলেন, এইখানে একটা কম্পিউটার কানেক্ট করলেন, সেক্ষেত্রে এই কম্পিউটারটা ওর সাথে কমিউনিকেট করতে পারবে, এই কম্পিউটারটা ওর সাথেও কমিউনিকেট করতে পারবে, কিন্তু এইটা আর এইটার সাথে কমিউনিকেট করতে পারবে না, কারণ এখানে ইথারনেটের যে স্ট্যান্ডার্ড আছে সেটা হলো 543 একটা রুল আছে, যেখানে আপনি ম্যাক্সিমাম 4টা ডিভাইস ইউজ করতে পারেন, রিপিটিং ডিভাইস ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম 4টা। সেক্ষেত্রে এই দুইটা কম্পিউটারের মধ্যে অনেকগুলো রিপিটার, মোর দ্যান 4, কাজে এরা আর কমিউনিকেট করতে পারবে না। এই ডিভাইস যেহেতু মাঝখানে, এইখান থেকে 3টা রিপিটার আর এইদিকে 4টা রিপিটার, কাজে ও দুইজনের সাথে কমিউনিকেট করতে পারবে, কিন্তু এই কম্পিউটারটা আর এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবে না। এগুলো হচ্ছে ইথারনেট নেটওয়ার্ক বা যে কোনো নেটওয়ার্কিং এরই কিছু স্ট্যান্ডার্ড রুল আছে। সেই স্ট্যান্ডার্ড রুল যদি আমরা ব্রেক করি তাহলে নেটওয়ার্ক প্রপারলি কাজ করবে না। যেমন এইটা যদি এইভাবে কানেক্ট করি, এই কম্পিউটার কমিউনিকেট করবে, এটা কমিউনিকেট করবে, কিন্তু এইটা এটার সাথে কমিউনিকেট করবে না, কাজে এই ধরনের কানেক্টিভিটি করা যাবে না। আমাদের যদি এরকম লং ডিস্টেন্স কভার করতে হয় তাহলে অন্য টেকনোলজিতে যেতে হবে। রিপিটারের টেকনোলজির স্ট্যান্ডার্ড হচ্ছে সে ম্যাক্সিমাম 4টা রিপিটার নিয়ে কাজ করতে পারবে, এর বেশি না। এর বেশি যদি যেতে হয়, আরো ডিস্টেন্স কভার করতে হলে টেকনোলজি চেঞ্জ করতে হবে, তখন আপনি আর এই কপার ওয়্যারের টেকনোলজিতে থাকতে পারবেন, অন্য টেকনোলজিতে যেতে হবে, যেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। দাদা একটু ছোট্ট ইন্টারাপশন করি। এইখানে কি তাহলে মানে ডাটা লসের ইস্যু আছে মনে হয়, তাই না? যে আমার আমি যদি 4টার বেশি রিপিটার ইউজ করি তাহলে হয়তো আমার সিগন্যাল যাবে ঠিকই, কিন্তু আমি হয়তো ডাটা লস হয়ে যাবে, বা এরকম কোনো কিছু। হ্যাঁ, আমি ডাটা লস একটু হবে, আমি একটু চারটার বেশি ইন্টারাপ্ট করবো স্যার। 4টার বেশি ইউজ করলে ডাটা লস হবে। ঠিক আছে, আমি হ্যাঁ, একটু ওই 4টার যে বেশি ইউজ করলে ডাটা লস হবে। যেমন আপনি আরেকটা জিনিস চিন্তা করেন যে আমরা যে কপার ওয়্যার গুলো ইউজ করি, ইউটিপি কেবল যেটা ইউজ করি, ইউটিপি কেবল ম্যাক্সিমাম কত বড় হইতে পারে লেন্থ, কে জানেন? 10 মিটার পর্যন্ত 100 মিটার পর্যন্ত দেওয়া যেতে পারে। 80 মিটার। 100 মিটার পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন যদি বলেন যে 100 মিটার যদি যায় তাহলে 150 মিটার কেন যাবে না, এটার কোনো অ্যান্সার নেই। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 100 মিটার, 100 মিটার 150 পর্যন্ত ভোল্টেজ মিটারে ট্রান্সমিট তখনই করতে। আমি হুম, আমি একটু রিপিটারের ব্যাপারটা আমি একটু কাইন্ডলি বলবো। বলেন। আচ্ছা, রিপিটারের ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা যখন সোর্স কম্পিউটার থেকে সিগন্যালটা জেনারেট হচ্ছে, তখন সে সোর্স সিগন্যালটা আপনার 100 মিটার যাওয়ার মধ্যে ও অনেকগুলো ওর সাথে মেইন সিগন্যালের সাথে নয়েজ অ্যাড হয়। নয়েজ অ্যাড হওয়ার পরে কি হচ্ছে, যখন আমার 100 মিটার গেল, 100 মিটার যাওয়ার পরে ও যখন বুস্ট করবে, ও আমার মেইন সিগন্যাল প্লাস নয়েজ দুইটাই বুস্ট করবে। বুস্ট করার পরে ও সেকেন্ডটাতে পাঠাবে। পাঠানোর পরে সেকেন্ডটাতে যেটা হচ্ছে ওই পর্যন্ত যেতেও আমার সিগন্যাল প্লাস নয়েজ আবার অ্যাড হবে। এভাবে 4 বার যাওয়ার পরে যেটা দেখা যাচ্ছে যে একটা আমার লেভেলে যে কি আর পরিমাণ, সিগন্যালটাই থাকবে না, শুধু নয়েজই থাকবে। হ্যাঁ, নয়েজ থাকবে। হ্যাঁ, তো এরপরে যদি আমি আবার বুস্ট করতে যাই তাহলে আমার ওইখানে যে পরিমাণ নয়েজ আসবে ওখান থেকে আর আমার মূল সিগন্যাল রিকভার করা সম্ভব না, যেই কারণে এখানে 4টার বেশি রিপিটার অ্যাড করা হ্যাঁ, এই সম্ভব যে না। এইখানেও এই জিনিসগুলোই আছে, যে আপনার এই যে ম্যাক্সিমাম সেগমেন্ট লেন্থ 100 মিটার, এটা 100 মিটার কেন, 100 মিটারের বেশি দিলে কি প্রবলেমটা হবে? 100 মিটারে বেশি দিলে যে প্রবলেমটা হবে, ধরেন আপনার এটা একটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে আরো একটা কম্পিউটার এখানে, এইটার ম্যাক্সিমাম সেগমেন্ট লেন্থ হতে পারবে 100 মিটার, দিস ইজ স্ট্যান্ডার্ড। এখন যদি আপনি 100 মিটার দেন, তাহলে আপনি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করার সময় আপনি যত বড় ভলিউমের ডাটাই ট্রান্সমিট করেন না কেন, ট্রান্সমিট হবে।
কিন্তু যদি আপনি 100 মিটারের বেশি ডিস্টেন্সে দেন, তাহলে আপনি বড় ভলিউমের ডাটা যখনই ট্রান্সমিট করবেন তখনই ট্রাফিক লস করবে। আপনার ধরেন এরকম হলো, আপনি এটা চেক করে দেখবেন, যারা এই নেটওয়ার্কের কাজগুলো করেন তারা জিনিসগুলো চেক করবেন। ধরেন আপনি 150 মিটার বা 200 মিটার পর্যন্ত একটা ইউটিপি কেবল নিলেন, দুই পাশে কানেক্টর দিয়ে কানেক্ট করলেন, কানেক্টর দিয়ে কানেক্ট করে দুই পাশে জাস্ট দুইটা ল্যাপটপ কানেক্ট করে দুই পাশে দুইটা ল্যাপটপ কানেক্ট করে আইপি দেন, দিয়ে এক পাশ থেকে আরেক পাশে পিং করেন। দেখেন পিং হবে, মাঝে মাঝে পিং মিস করবে, পিং হবে। এখন এই পিং কেন হলো? পিং কারণ আছে পিং কিন্তু এর যে ডাটা ডাটাটা ট্রান্সফার যায়, করতে পারবে না। পিং এর যে ডাটাটা যায় এটা খুবই ছোট সাইজের ডাটা, জাস্ট 32 বাইটের ডাটা যায়। ডাটা সাইজটা খুবই ছোট, এটা যেতে পারে। কিন্তু আপনি একটা ভিডিও ফাইল এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে ট্রান্সমিট করেন, একটাতে ফোল্ডার শেয়ার দেন, একটা থেকে আরেকটাতে ভিডিও দেন, দেখবেন সারাদিন ধরে ডাটা যাচ্ছে 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 যাচ্ছে, যাওয়া শেষ হচ্ছে না। কিন্তু আপনি ওইটা 100 মিটার কেবল দিয়ে কানেক্ট করে দেন, দেখেন ডাটাটা ট্রান্সমিট হয়ে যায়। কারণ হচ্ছে এই কম্পিউটার যে ভোল্টেজটা জেনারেট করতেছে, এই ভোল্টেজটা যখন হচ্ছে রেজিস্ট্যান্স ক্রস করে করে যাবে, এটা স্ট্যান্ডার্ড 100 মিটার পর্যন্ত রেজিস্ট্যান্স ক্রস করে যেতে পারবে। যখন এটা 100 মিটারের থেকে দূরে যাবে, তখনই আস্তে আস্তে সে উইক এত হবে যে ওর ট্রাফিক আস্তে আস্তে লস করতে থাকবে। এই কারণে 100 মিটারের বেশি এগুলো ইউজ করা যাবে না। যেমন আপনি যদি জাস্ট দুইটা কম্পিউটারকে, বা ধরেন যেগুলো প্রবলেম যেগুলো হয়, এটা ধরেন একটা সুইচ, এই সুইচের সাথে আপনি এইখানে একটা ক্যামেরা কানেক্ট করে দিলেন, এটা একটা আইপি ক্যামেরা, আইপি ক্যামেরা কানেক্ট করে দিলেন। এই আইপি ক্যামেরার কেবলের ডিস্টেন্স যদি 100 মিটারের বেশি হয়, এটা আসলে 100 মিটারের আরো কম থাকা উচিত, থাকলে পারফরমেন্সটা বেটার হয়। এটা যদি 100 মিটারের বেশি হয়, কানেক্ট করে মিটার দেখবেন যারা পর্যন্ত কভার আপ ক্যামেরার কাজ করতে করেন, পারবে। দেখবেন যে আপনার এইখানের যে ভিডিওটা আপনি মনিটর থেকে দেখতেছেন, ওই ভিডিওটা স্মুথলি আসবে না। এই দিক দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, মানে এই লোকটাকে একবার এখানে দেখাবে, একবার এখানে দেখাবে, একবার এখানে দেখাবে, একবার এখানে দেখাবে, লোকটা যে স্মুথলি এই দিক দিয়ে হেঁটে যাচ্ছে এইটা আপনি মনিটর করতে পারবেন না, মানে ভিডিওটা লাফিয়ে লাফিয়ে যাবে। কারণ হচ্ছে ওই ফ্রেম লস করবে। এইখান থেকে যত ভিডিও সে ক্যাপচার করে পাঠাচ্ছে তার সব এই ডিভাইস পর্যন্ত আসবে না। 100 মিটারের একটা কেবল দেন, তখন দেখেন আপনি এটা স্মুথলি দেখতে পারবেন। ঠিক আছে? তো এরকম আপনি যখনই নেটওয়ার্ক ডিজাইন করবেন, প্রত্যেক ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কিছু ইস্যু আছে, সেই স্ট্যান্ডার্ড রুল গুলো কোনো কারণেই ব্রেক করা যাবে না। আচ্ছা, আমরা রিপিটারের পরে যে ডিভাইসটা পড়বো, এই ডিভাইসের নাম হচ্ছে হাব। হাব একটা ডিভাইস, দেখেন এই ডিভাইসটাকে বলা হয়েছে মাল্টিপোর্ট রিপিটার। হাবকে বলা হয় মাল্টিপোর্ট রিপিটার। মানে কি, আমাদের আগে যে রিপিটারটা ছিল, ওই রিপিটারকে একটু ডেভেলপ করা হলো, রিপিটারের পোর্ট সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, জাস্ট পোর্ট সংখ্যা বাড়িয়ে দিয়ে এর নামটা চেঞ্জ করে দেওয়া হলো, নাম হয়ে গেল হাব। তার মানে আমরা হাব নামে যে ডিভাইসটা ইউজ করতেছি, এই ডিভাইসটা অ্যাকচুয়ালি একটা রিপিটার। এ রিপিটার উইথ মাল্টিপল পোর্ট ইজ নোন অ্যাজ এ হাব। রিপিটারকে যখন পোর্ট বাড়িয়ে দেওয়া হলো, তখন নাম হয়ে গেল হাব। কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু রিপিটারের মতোই থাকে। রিপিটারের ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? সে একটা পোর্ট দিয়ে কোনো একটা সিগন্যাল রিসিভ করতো, ওটাকে এমপ্লিফাই করতো, অন্য একটা পোর্ট দিয়ে বের করে দিত। হাব ঠিক একই কাজ করে। হাব কোনো একটা পোর্ট দিয়ে একটা সিগন্যাল রিসিভ করে, একটা পোর্ট দিয়ে একটা সিগন্যাল রিসিভ করে, রিসিভ করে প্রথমে এই সিগন্যালটাকে এমপ্লিফাই করে, এরপরে অন্য সবগুলো পোর্ট দিয়ে এটাকে ফরওয়ার্ড করে দেয়, বাকি যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দেয়। রিপিটারের একটা পোর্ট ছিল, সে একটা পোর্টে ফরওয়ার্ড করতো, আর হাবের অনেকগুলো পোর্ট আছে, সে অনেকগুলো পোর্টে ফরওয়ার্ড করে। ঠিক আছে? যেহেতু পোর্ট বেশি, কাজে অনেকগুলো পোর্টে ফরওয়ার্ড করে। এটা আমরা কি কাজে ইউজ করি? ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। যেহেতু এটার পোর্ট সংখ্যা বেশি, কাজে অনেকগুলো ডিভাইসের সাথে কানেক্ট করা যায়। Each port creates a broadcast signal to find any device. This process is repeated each and every time to find any MAC address or any device. মানে কি? মানে হচ্ছে আমরা যদি এই কম্পিউটার গুলোকে বলি, এটা এ কম্পিউটার, এটা বি কম্পিউটার, এটা সি, এটা ডি, ই, এফ, এরকম, সরি, এটা ই, এটা এফ, এই 6টা কম্পিউটার আমাদের এখানে আছে। হাব, এই কম্পিউটার থেকে একটা সিগন্যাল আমাদের হাবের কাছে আসলো, হাবের কাছে আসলো। হাবের কাছে আসলে এই হাব এই সিগন্যালটাকে প্রথমে এমপ্লিফাই করবে, করে এটাকে ব্রডকাস্ট করবে, মানে কি, ওর সবগুলো পোর্ট দিয়ে এটাকে ফরওয়ার্ড করে দিবে। ধরেন আমরা একটা মেসেজ পাঠাতে চাই এ কম্পিউটার থেকে সি কম্পিউটারকে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের কাছে একটা মেসেজ পাঠাতে চাই। এই মেসেজ এখান থেকে হাবে আসবে, হাব এটাকে সবগুলো পোর্টে ফরওয়ার্ড করবে, এখানে দিবে, এখানে দিবে, এখানে দিবে, এখানে দিবে, এখানে দিবে, সবগুলো পোর্টে ফরওয়ার্ড করে দিবে। এই জন্য এটাকে বলা হয় ব্রডকাস্ট। এখন এই সিগন্যালটা যখন এখানে আসবে, এই কম্পিউটারটা চেক করবে যে ওর নিজের অ্যাড্রেস হচ্ছে বি, কিন্তু যে মেসেজ আসছে তার ডেস্টিনেশন অ্যাড্রেস সি, কাজে সে আর এই মেসেজটা রিসিভ করবে না। জাস্ট ওর কাছে যে মেসেজ আসছে এটাকে ডিসকার্ড করবে, ডিস্ট্রয় করবে, এটাকে আসে ব্যাকও করাই দিবে না। এরপরে এই ডি, ই, এফ এরাও প্রত্যেকে একই কাজ করবে, সিগন্যালের অ্যাড্রেসের সাথে নিজের অ্যাড্রেস কম্পেয়ার করে দেখবে এটা নিজের অ্যাড্রেসের জন্য না, কাজে এরা রিসিভ করবে না।
সি কম্পিউটারটা চেক করে দেখবে ওর অ্যাড্রেসের সাথে এটা ডেস্টিনেশন অ্যাড্রেস মিল আছে, কাজে ও এটা রিসিভ করবে। রিসিভ করার পরে ওর কাজ হচ্ছে এ কে একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো, রিপ্লাই পাঠানো। এখন ও একটা রিপ্লাই মেসেজ জেনারেট করবে, এই সি কম্পিউটারটা একটা রিপ্লাই মেসেজ জেনারেট করবে। এই রিপ্লাই মেসেজ এই কম্পিউটার থেকে বের হয়ে হাবে আসবে, হাব এটাকে এমপ্লিফাই করবে, এমপ্লিফাই করার পর এটা এখানে পাঠাবে, এখানে পাঠাবে, এখানে পাঠাবে, এখানে পাঠাবে, এখানে পাঠাবে। যখন এখানে আসবে তখন এ বুঝতে পারলো যে সি পর্যন্ত মেসেজটা চলে গেছে। বাট ডি, ই, এফ এবং বি এই মেসেজটা তাদের ছিল না। যখন সিগন্যালটা প্রথমবার যায়, পরের বার রিপ্লাই আসে, কোনোবারই সিগন্যালটা তাদের ছিল না। বাট আননেসেসারি তারা ডিস্টার্ব হলো দুইবার করে, একবার সিগন্যাল যাওয়ার সময়, একবার রিপ্লাই আসার সময়। যেখানে বলেছে দিস প্রসেস ইজ রিপিটেড ইচ অ্যান্ড এভরি টাইম টু ফাইন্ড অ্যানি ম্যাক অ্যাড্রেস। যে কোনো একটা ডিভাইস, যে কোনো একটা ডেস্টিনেশন খুঁজে বার করার জন্য এই ব্রডকাস্ট হয় প্রতিবার। যখনই কোনো একটা ডিভাইস কাউকে মেসেজ পাঠাতে চাইবে, হাব এটাকে ব্রডকাস্ট করবে, প্রত্যেক পোর্টের কাছে ফরওয়ার্ড করে দিবে। হাবের টেকনোলজিটা এরকম। হাবের ডাটা কমিউনিকেশনটা স্লোয়ার, মাল্টিপল ওয়ার্কস ক্যান নট বি পসিবল এট দ্য সেম টাইম। হাব হচ্ছে হাফ ডুপ্লেক্স ডিভাইস। হাফ ডুপ্লেক্স ডিভাইস মানে এই ডিভাইসের মধ্যে ট্রান্সমিট রিসিভের জন্য আলাদা আলাদা কোনো পোর্ট নাই। আমরা এখন যে যে টিএক্স আর এক্স বলি, টিএক্স হচ্ছে ফর ট্রান্সমিট, আর এক্স হচ্ছে ফর রিসিভ। আমাদের সব নেটওয়ার্ক ডিভাইস গুলোর মধ্যে এখন ট্রান্সমিট এবং রিসিভের জন্য আলাদা আলাদা ওয়ে আছে। বাট একটা সময় এটা ছিল না। একটা সময় ডিভাইস একই পাতে ট্রাফিক রিসিভ করতো, ওই পাতে ট্রাফিক ট্রান্সমিট করতো। যেহেতু ডিভাইস ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য একটাই পাথ ইউজ করতো, মিডিয়া ইউজ করতো, এই জন্য এটাকে বলা হতো হাফ ডুপ্লেক্স ডিভাইস। একই ডিভাইস ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারে, বাট নট এট এ টাইম। এট দ্য সেম টাইম দুইটা কাজ করতে পারে না, কারণ তার ট্রান্সমিট রিসিভের জন্য আলাদা আলাদা কোনো পাথ নাই। এই হাব কাজ করতে হচ্ছে 10 এমবিপিএস নেটওয়ার্কে। অনেক আগের ডিভাইস 10 এমবিপিএস এর নেটওয়ার্ক ছিল তখন। এটা হলো 1990 সালের আগে, 90 সালের দিকে এসে 10 এমবিপিএস থেকে 100 এমবিপিএস হয়েছে 90 সালের দিকে। তার আগের নেটওয়ার্ক ছিল এরকম হাফ ডুপ্লেক্স নেটওয়ার্ক ছিল, হাবের নেটওয়ার্ক ছিল, নেটওয়ার্কের স্পিড কম ছিল, এই জন্য ডাটা কমিউনিকেশনটাও ছিল কম্পারেটিভলি স্লোয়ার। একটা হাব ধরেন আপনার 8 পোর্টের বা 16 পোর্টের বা 4 পোর্টের একটা হাব, বাজারে বিভিন্ন সংখ্যক পোর্টের হাব ছিল, 4 পোর্টের, 8 পোর্টের, 48 পোর্ট ম্যাক্সিমাম। তো এটা ধরেন একটা হাব। এই হাবে সামনে আমরা এরকম RJ45 পোর্ট দেখতে পাই, এরকম RJ45 পোর্ট আমরা ফ্রন্টে দেখতে পাই এরকম। এটা আমরা সামনে থেকে দেখতে পাই, কিন্তু ভেতরেই কি আছে, ভেতরে একটা কমন কপার পাথ, তামার পাত এরকম ভাবে কানেক্টেড আছে, মানে একটা শর্ট সার্কিট আছে ভেতরে, একটা শর্ট সার্কিট আছে। তো এইটার সাথে যখন আমরা একটা কম্পিউটার কানেক্ট করে দিচ্ছি এ, এর সাথে যখন আমরা একটা কম্পিউটার কানেক্ট করে দিচ্ছি এটা হচ্ছে বি, এর সাথে যখন একটা কম্পিউটার কানেক্ট করে দিচ্ছি এটা হলো সি। এ বি সি এই তিনটা কম্পিউটার তিনটা পোর্টের সাথে কানেক্টেড। এই পোর্ট গুলো কিন্তু ভেতরে একটা শর্ট সার্কিট করা। কাজে কি হচ্ছে, যে কেউ যদি একটা ভোল্টেজ বের করে, ধরেন এ থেকে বি তে একটা ভোল্টেজ আমরা পাঠাতে চাই, এ থেকে এখানে একটা মেসেজ পাঠাতে চাই, তাহলে এই মেসেজটা কি হবে, এ থেকে বের হবে। যখনই এ থেকে মেসেজটা বের হলো তখন কিন্তু এটা টোটালটা শর্ট সার্কিট। শর্ট সার্কিট হওয়াতে কি হচ্ছে, এই মেসেজ এট দ্য সেম টাইম এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, সবগুলো পোর্ট এট দ্য সেম টাইম বেরিয়ে যাচ্ছে। আপনার একটা কপার ওয়্যারে যেরকম আপনি এক পাশে ভোল্টেজ দিলে সাথে সাথে এটা ওই পাশে পাওয়া যায়, ঠিক আছে? তো এটা যদি আপনি এক জায়গায় গিয়ে কেবলটাকে 2-3টা ভাগে ভাগ করেন তাহলে ওই একই রকম হবে, যাতে সব মাথায় ভোল্টেজ পাবেন। তো এইটা এখানে এরকম হয়, একটা শর্ট সার্কিট থাকাতে একসাথে একাধিক কাজ করা যায় না। যখন এখান থেকে একটা সিগন্যাল বের হলো টোটাল পাথটা বিজি হয়ে যাবে, তখন এরা চাইলেও আর কোনো মেসেজ ট্রান্সমিট করতে পারবে না, টোটাল পাথটা একটা সেম টাইম বিজি হয়ে যায়। এই জন্য এখানে একসাথে একটার বেশি কাজ করা যায় না। হয় এই যে এইটা হবে, তারপরে অন্য একটা কাজ হবে, ঠিক আছে? এ থেকে বি তে যখন ট্রাফিক যাবে তখন বি আর কোনো ট্রাফিক ট্রান্সমিট করতে পারবে না, সে শুধু রিসিভ করবে, আর সি আননেসেসারি বিজি হবে। যখন এই ট্রান্সমিশনটা শেষ তখন বি সি বা এ আবার ট্রান্সমিট করতে পারবে। এট দ্য সেম টাইম এখানে একাধিক কাজ করা পসিবল হবে না, যেহেতু হাবের কমিউনিকেশনটা একটা শর্ট সার্কিটের মাধ্যমে। এবার এই হাবকেও আবার ডেভেলপ করা হলো। হাবকে দেখেন কিভাবে ডেভেলপ করা হলো। হাবের পরে একটা ডিভাইস আসছে, ব্রিজ নামে একটা ডিভাইস, যেটা মার্কেটে অল্প কিছুদিন ছিল। তাহলে আমরা একটু আগে পড়লাম রিপিটার, রিপিটার থেকে ডেভেলপ করে আসছে হাব, হাব থেকে ডেভেলপ করে আসছে হলো ব্রিজ। ব্রিজ কি করে দেখেন, প্রোভাইডস কানেকশন বিটুইন ল্যান্স। ব্রিজ হলো ল্যানের মধ্যে কানেক্টিভিটি প্রোভাইড করে। ইট পারফর্মস এ চেক
to the data whether it should cross the bridge or not. It makes port of the network more efficient. Each port of the network more efficient. সে প্রত্যেকটা পোর্টকে আগের চাইতে একটু এফিশিয়েন্ট করে। কিরকম ব্যাপারটা, ধরেন এইটা, এই ডিভাইসটা ব্রিজ, এটা নাই। এই ব্রিজ যদি না থাকে, আমরা যখন দুইটা হাবকে কানেক্ট করবো, এটা একটা হাবের সিম্বল, এটা একটা হাবের সিম্বল, এটা যদি আমরা সরাসরি কানেক্ট করে দিই, তাহলে প্রবলেম হচ্ছে এখানে এ কম্পিউটার, বি কম্পিউটার, সি কম্পিউটার তিনটা এইদিকে, ডি, ই, এফ এই তিনটা এই পাশে। এখন আমি চাই এ থেকে বি তে একটা মেসেজ পাঠাতে, তাহলে এই মেসেজটা এখান থেকে হাবে আসবে, হাব এটাকে ব্রডকাস্ট করবে, তখন এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এই দিক দিয়ে এই হাবের কাছে চলে যাবে, এই হাব আবার এটা ওর কাছে দিবে, ওর কাছে দিবে, ওর কাছে দিবে। তার মানে এ থেকে বি তে মেসেজ পাঠাতে গেলে এট দ্য সেম টাইম এই নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে তাদের সবার কাছে ওই মেসেজটা চলে যাবে, যেহেতু এটা একটা শর্ট সার্কিট। তাতে কি হচ্ছে, সবগুলো ডিভাইস এট দ্য সেম টাইম বিজি হচ্ছে। এই কারণে একটা ডিভাইস তৈরি করা হলো যার নাম হচ্ছে ব্রিজ। এই ব্রিজের মধ্যে একটা র্যাম অ্যাড করে দেওয়া, একটা মেমোরি অ্যাড করে দেওয়া হলো। এই ব্রিজের এটা হলো 1 নম্বর পোর্ট, এটা হলো 2 নম্বর পোর্ট। এখন ওর যেহেতু একটা র্যাম আছে, ও কি করতে পারে, ও এটা একটা লিস্ট করতে পারে যে এর এই পাশে এ বি সি কম্পিউটার আছে, আর এই পাশে ডি ই এফ কম্পিউটার আছে। এইখানে সে একটা লিস্ট করে যে তার 1 নম্বর পোর্টে এ আছে, বি আছে, সি আছে, 2 নম্বর পোর্টে ডি আছে, ই আছে, এফ আছে, এরকম সে একটা লিস্ট করে। লিস্ট করলে সুবিধা হচ্ছে, এখন আমরা যদি এ থেকে বি তে একটা মেসেজ পাঠাতে চাই, এই মেসেজটা এখান থেকে এখানে আসবে, হাব এটাকে ব্রডকাস্ট করবে, এখানে পাঠাবে, এখানে পাঠাবে, এখানে পাঠাবে। এই ব্রিজটা এবার চেক করবে, যেখানে বলেছে অলসো পারফর্ম এ চেক টু দ্য ডাটা whether it should cross the bridge or not. এখানে মেসেজটা আসলো, এইবার ব্রিজ চেক করবে যে এটা সোর্স কে ডেস্টিনেশন কে, সোর্স ডেস্টিনেশন এ এবং বি দুইটাই 1 নম্বর পোর্টে আছে, তার মানে ডেস্টিনেশনটা এই পাশে নাই। যেহেতু ডেস্টিনেশন এই পাশে নাই, এখন এই মেসেজটা ওইদিকে যেতে চেষ্টা করলেও ব্রিজ তাকে যেতে দিবে না, তাকে এখানেই থামিয়ে দিবে। ঠিক আছে, সে চেক করবে ওইদিকে যাওয়া দরকার আছে কি নাই। তাহলে এই মেসেজটা শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকলো, ওদের কাছে কিন্তু গেল না। আবার যদি আমরা চাই এরকম বি থেকে একটা মেসেজ পাঠাবো ডি তে, তখন কি হবে, বি থেকে এই মেসেজটা এখানে যাবে, এখানে যাবে, এখানে যখন আসবে তখন ব্রিজ চেক করে দেখবে ডি আছে ওই পাশে, হ্যাঁ এই মেসেজটাকে ওইদিকে যেতে দিবে, এটা এই পাশে গিয়ে আবার এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। তাহলে ব্রিজ এবার কি করতে পারবে, চেক করতে পারবে যে ট্রাফিক এই পাশ থেকে ওই পাশে যাওয়ার দরকার আছে কিনা। যদি দরকার না থাকে তাহলে সে ওইদিকে যেতে দিবে না। যেতে না দিলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এইখানে এ থেকে বি তে যখন সিগন্যাল ট্রান্সমিট হবে, এইটা ওরা জানতেই পারবে না। কাজে ওইখানে আরেকটা কাজ করা পসিবল, যখন এই পাশে এ থেকে বি তে সিগন্যাল যাচ্ছে, তখন এইখানে আরেকটা কাজ করা পসিবল, আমরা এখানে ডি থেকে এফ এ একটা মেসেজ পাঠাতে পারবো। তার মানে তখন আমাদের কাজের সংখ্যা বাড়লো, কাজের পরিমাণ বাড়লো। আগে একটাই কাজ করা যেত, এখন এই পাশে একটা কাজ করা সম্ভব, এই পাশে আরেকটা কাজ করা সম্ভব, এট দ্য সেম টাইম দুইটা কাজ করা পসিবল হলো। ব্রিজে হাব থেকে একটু সুবিধা। এরপরে এই ব্রিজটাকেও ডেভেলপ করা হয়েছে। ব্রিজ অল্প কিছুদিন মার্কেটে ছিল, এরপরে ব্রিজটাকে ডেভেলপ করে নাম দেওয়া হয়েছে সুইস। এর পরের যে ডিভাইসটা, এই ডিভাইসটার নাম হচ্ছে সুইস। সুইচ কি বলেছে দেখেন, ইট ইজ অলসো ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। তাহলে সুইচ আমরা ইউজ করি হচ্ছে মাল্টিপল ডিভাইস কানেক্ট করার জন্য, হাব ইউজ করি মাল্টিপল ডিভাইস কানেক্ট করার জন্য। সুইচের মধ্যে একটা র্যাম আছে, সুইচ কন্টেন্স এ র্যাম and creates a MAC address list with the corresponding port, that is MAC address table. MAC টেবিল বলি আমরা সংক্ষেপে। এই MAC টেবিলটা কি? MAC টেবিলটা হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এরকম অনেকগুলো কম্পিউটার আমাদের এই সুইচের সাথে কানেক্টেড, অনেকগুলো কম্পিউটার এই সুইচের সাথে কানেক্টেড। এই সুইচে এটা 1 নম্বর পোর্ট, এটা 2 নম্বর পোর্ট, এটা 3, এটা 4, এটা 5। সুইচ কি করে, এই পাশে একটা লিস্ট করে, একটা লিস্ট করে, যে লিস্টকে বলে ম্যাক অ্যাড্রেস টেবিল। সেখানে লিখে রাখে ম্যাক অ্যাড্রেস, এখানে লিখে রাখে পোর্ট নাম্বার। সে লিখে রাখে এ 2 নম্বর পোর্টে আছে, বি 3 নম্বর পোর্টে আছে, সি 4 নম্বর পোর্টে আছে, ডি 5 নম্বর পোর্টে আছে, এরকম একটা লিস্ট সে করে। লিস্ট করলে সুবিধা কি? লিস্ট করলে সুবিধা হচ্ছে যে এ থেকে যখন আমরা সি তে একটা মেসেজ পাঠাবো, এই সিগন্যালটা এ থেকে সুইচের কাছে আসে, সুইচ এই লিস্ট চেক করে দেখে হোয়ার ইজ সি। সে চেক করে দেখলো 4 নম্বর পোর্টে সি আছে, কাজে সে এই মেসেজটা শুধু 4 নম্বর পোর্টকেই দেয়, অন্যদেরকে ডিস্টার্ব করে না। যেটা হাব কি করতো, সবাইকে ডিস্টার্ব করতো, এইটা আর সবাইকে ডিস্টার্ব করে না। কেন ডিস্টার্ব করে না? কারণ ওর কাছে একটা ম্যাক অ্যাড্রেস টেবিল আছে। এই ম্যাক অ্যাড্রেস টেবিল সে কি করে তৈরি করলো দেখেন, বলেছে ম্যাক অ্যাড্রেসেস আর কালেক্টেড এট দ্য ফার্স্ট টাইম অফ ব্রডকাস্টিং ফ্রম এনি পোর্ট। যে কোনো একটা পোর্ট থেকে সুইচ ব্রডকাস্ট করে,
এদের ম্যাক অ্যাড্রেস কালেক্ট করে। কি করে সুইচ? এদের সবাইকে হ্যালো বলে, এরাও সুইচকে হ্যালো বলে। হ্যালো বললে এর ম্যাক অ্যাড্রেসটা সুইচ জেনে যায়, এর ম্যাক অ্যাড্রেসটা জেনে যায়। এই কম্পিউটারটা যখন সুইচকে একটা মেসেজ পাঠায়, তখন এই মেসেজটা কত নম্বর পোর্ট দিয়ে আসলো, সুইচ এটা এখানে এন্ট্রি করে, আর ওর ম্যাক অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে। এইভাবে সে প্রত্যেকটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস করসপন্ডিং পোর্ট নাম্বারের এগেনস্টে এন্ট্রি করে। করলে এইটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। হাব যেমন প্রত্যেকবার ব্রডকাস্ট করতো, সুইচ এটা করে না। সুইচ একবার ব্রডকাস্ট করে, দিস প্রসেস ইজ নট রিপিটেড ফর দ্য নেক্সট টাইম অফ কমিউনিকেশন। একবার সে ব্রডকাস্ট করে, এরপরে আর ব্রডকাস্ট করে না। এরপরে কখনো কখনো মাল্টিকাস্ট করে, কখনো কখনো ইউনিকাস্ট করে, ব্রডকাস্ট আর করে না। একবার ব্রডকাস্ট করে সবার ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করে নিয়ে আসে, লিস্ট করে, এরপরে লিস্ট দেখে দেখে সে ট্রাফিক ডেলিভার করে। যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটারে মেসেজ পাঠাতে হলে হাব যেমন সবার কাছেই পাঠায়, সুইচ এই লিস্ট দেখে যার ডাটা শুধু তার কাছেই পাঠায়, অন্যদের কাছে পাঠায় না। সুইচের ডাটা কমিউনিকেশনটা মোর ফাস্টার, নোন অ্যাজ ইন্টেলিজেন্ট হাব। আমরা একটু আগে পড়েছিলাম রিপিটার। রিপিটার উইথ মাল্টিপল পোর্ট ইজ নোন অ্যাজ হাব। মানে রিপিটারে পোর্ট সংখ্যা মাল্টিপল করে দেওয়া হলো, পোর্ট সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, বাড়িয়ে দিয়ে নাম দেওয়া হলো হাব। হাবের মধ্যে যখন একটা ইন্টেলিজেন্সি দেওয়া হলো, তখন এটার নাম হয়ে গেল সুইচ। হাব উইথ ইন্টেলিজেন্সি ইজ সুইচ। এখানে বলেছে নোন অ্যাজ ইন্টেলিজেন্ট হাব। এখন ওর ইন্টেলিজেন্সিটা কি? ইন্টেলিজেন্সিটা হচ্ছে ওর মধ্যে একটা র্যাম আছে, এই র্যামের মধ্যে সে একটা টেবিল তৈরি করতে পারে, ম্যাক অ্যাড্রেস টেবিল। এইটাই ওর ইন্টেলিজেন্সি। এই ইন্টেলিজেন্সির অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে সে সব পোর্টকে আননেসেসারি ডিস্টার্ব করে না, যার ডাটা শুধু তাকেই মেসেজটা পাঠায়, অন্যদেরকে আননেসেসারি ডিস্টার্ব করে না। এটা হলো সুবিধা। এতে সুবিধা হচ্ছে যে এটার কমিউনিকেশনটা ফাস্টার। কমিউনিকেশন ফাস্টার এর আরো একটা কারণ হচ্ছে মাল্টিপল ওয়ার্কস ক্যান বি ডান এট দ্য সেম টাইম। এটা একটা ফুল ডুপ্লেক্স ডিভাইস। এই সুইচ যখন আসছে 1990 সালের দিকে, তখন থেকে আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলোতে, আমাদের কম্পিউটারে, আমাদের সুইচে TX-RX পোর্ট অ্যাড হয়েছে। আগে একই পোর্টে ট্রান্সমিট রিসিভ হতো, কিন্তু তখন থেকে TX-RS সেপারেট হয়ে গেছে। আগে একই পোর্টে TX-RX ছিল, তখন থেকে এটা সেপারেট পোর্ট হয়ে গেছে। আগে কম্পিউটারের কমিউনিকেশন পাথ একটাই ছিল, একই পাথে TX এবং RX দুইটাই হইতো। এখন এটা আলাদা হয়ে গেছে। যখন আলাদা হলো তখন এটাকে বলা হলো ফুল ডুপ্লেক্স ডিভাইস। এই সুইচ 10 Mbps, 100 Mbps, 1000 Mbps আরো বেশি হতে পারে। এখন আমরা 10G, 5G এই ধরনের কমিউনিকেশনও ব্যবহার করি। তো এটা একটা স্ট্যান্ডার্ড কথা বলা হয়েছে 10, 100 এবং 1000, কিন্তু আরো বেশি স্পিডের সুইচ এখন বাজারে আছে। এখন সুইচের কমিউনিকেশনটা কেমন দেখেন, আমরা আবার একটু এখানে যাই হোয়াইট বোর্ডে। আগে একটা সময় কি ছিল, আমাদের এই যে দুইটা কম্পিউটার, এই দুইটা কম্পিউটারের মধ্যে এক কানেক্টিভিটি ছিল, এই কানেক্টিভিটি দিয়ে ডাটা ট্রান্সমিট রিসিভ হয়। আর এখন দুইটা কানেক্টিভিটি, একটা দিয়ে কানেক্টিভিটি এইদিকে যায় আর একটা দিয়ে এইদিকে আসে। ঠিক আছে, এতে কি হচ্ছে, দুইটা কম্পিউটার এখন আর আগের চাইতে বেশি ডাটা ট্রান্সমিট রিসিভ করতে পারবে। আগে যেমন এখন একটা সুইচের মধ্যে যদি আমরা এরকম একটা RJ45 পোর্ট, এটা একটা RJ45 পোর্ট, এটা একটা RJ45 পোর্ট, এই পোর্টের সাথে আমরা একটা কম্পিউটার কানেক্ট করে দিলাম, এই পোর্টে একটা কম্পিউটার কানেক্ট করে দিলাম, এই পোর্টে একটা কম্পিউটার কানেক্ট করে দিলাম। এদের নাম হলো A, B এবং C। আগে কি ছিল, একটা শর্ট সার্কিট ছিল, এখন আর শর্ট সার্কিট না। এখন এইটার ট্রান্সমিট এবং রিসিভের জন্য আলাদা আলাদা পোর্ট আছে, TX-RX আলাদা, এটাতেও একই অবস্থা, এটারও T এবং R আলাদা। এই সি কম্পিউটার এরও টি এবং আর আলাদা। তাহলে প্রত্যেকটা ডিভাইসেরই এখন হচ্ছে ট্রান্সমিট রিসিভ আলাদা। কম্পিউটারে নেটওয়ার্ক পোর্ট একটাই, ওই নেটওয়ার্ক পোর্টের মধ্যেই ভাগ করা আছে একটা TX, একটা RX আলাদা। এখন সুবিধা কি? এখন সুবিধা হচ্ছে আমরা এ থেকে যদি বি তে একটা মেসেজ পাঠাই, তাহলে শুধুমাত্র এ এর ট্রান্সমিট থেকে একটা সিগন্যাল গিয়ে বি এর রিসিভ কে বিজি করবে। অন্য যে আরো 4টা পোর্ট আছে, এরা কেউ এটা জানবেই না, তাদের কাছে এই মেসেজটা যাবে না। প্রত্যেকটা পোর্ট সেপারেট, প্রত্যেকটা ডিভাইসের ট্রান্সমিট রিসিভ আলাদা আলাদা। এখন এ থেকে বি তে এই সিগন্যালটা গেল, এই একই সময়ে এ যখন বি এর কাছে মেসেজ পাঠাচ্ছে, ঠিক ওই একই সময়ে বি কম্পিউটারটা সি এর কাছে মেসেজ পাঠাতে পারবে, কারণ বি এর ট্রান্সমিটটা খালি আছে, এই ট্রান্সমিট খালি আছে, এখান থেকে সে সি এর কাছে একটা মেসেজ পাঠাইতে পারবে। এখন এইটার ট্রান্সমিট, এটার রিসিভ বিজি হলো। ঠিক ওই একই সময়ে আরেকটা কাজ করা পসিবল, সেটা হলো সি থেকে এ তে একটা মেসেজ পাঠানো পসিবল, কারণ এইটার ট্রান্সমিট এখনো খালি আছে, এই ট্রান্সমিট থেকে এই রিসিভের কাছে একটা মেসেজ পাঠানো পসিবল। তাহলে আমাদের 3টা কম্পিউটার ছিল, 3টা কম্পিউটারের প্রত্যেকের TX এবং RX আলাদা আলাদা। আলাদা আলাদা হওয়াতে এ থেকে বি তে, বি থেকে সি তে
সি থেকে এ তে এট দ্য সেম টাইম মেসেজ ট্রান্সমিট করা পসিবল। তার মানে কি, তিনটা কম্পিউটার যদি আপনি একটা সুইচের সাথে কানেক্ট করে দেন, তাহলে ওখানে এট দ্য সেম টাইম তিনটা কাজ করা পসিবল। আর তিনটা কম্পিউটার যদি আপনি একটা হাবের সাথে কানেক্ট করে দেন, তাহলে এখানে এট দ্য সেম টাইম ম্যাক্সিমাম একটা কাজ করা পসিবল। আপনি একটা হাবে 10টা কম্পিউটার কানেক্ট করলেন, ওখানে এট দ্য সেম টাইম ম্যাক্সিমাম একটা কাজ হবে। আর একটা সুইচে 10টা কম্পিউটার কানেক্ট করলেন, তাহলে ওখানে এট দ্য সেম টাইম ম্যাক্সিমাম 10টা কাজ হবে। যতগুলো ডিভাইস, ম্যাক্সিমাম ততগুলো কাজ করা যায় অন এ সুইচ। আর যতগুলো ডিভাইস, ম্যাক্সিমাম একটা কাজ করা যায় অন এ হাব। আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন, তখন রিটেন পরীক্ষাতে, ভাইবা পরীক্ষাতে এই জিনিসগুলো আসে। একটা হাব এবং একটা সুইচ এর মধ্যে পার্থক্য কি? এই হাব কিন্তু আমরা ব্যবহার করি না বহু বছর। ওই যে 90 সালের পর থেকে আস্তে আস্তে ওগুলো মার্কেটে আউট হয়ে গেছে। পরেও কিছুদিন ছিল, পরে আস্তে আস্তে মার্কেট আউট হয়ে গেছে। তো হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কি জিজ্ঞেস করবে। একটা হাব এবং একটা সুইচের মধ্যে ফিজিক্যাল পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে সুইচের মধ্যে র্যাম আছে, হাবের মধ্যে র্যাম নাই। এটা ফিজিক্যাল পার্থক্য। এই যে ফিজিক্যাল পার্থক্য, এই ফিজিক্যাল পার্থক্য তাদের কাজে অনেক পার্থক্য। কাজে কি কি পার্থক্য আছে? ও আচ্ছা, আরো কিছু ফিজিক্যাল পার্থক্য আছে। সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স ডিভাইস, যেটা আমরা একটু আগে পড়েছি। আর সুইচ হচ্ছে ফুল ডুপ্লেক্স ডিভাইস। এই হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মানে এট দ্য সেম টাইম মাল্টিপল কাজ করা যায় না। সুইচে এট দ্য সেম টাইম মাল্টিপল কাজ করা যায়। হাবের মধ্যে যেহেতু কোনো র্যাম নাই, হাব আইডেন্টিফাই করতে পারে না তার কোন পোর্টের সাথে কোন কম্পিউটার কানেক্টেড আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোন ম্যাক অ্যাড্রেস কানেক্টেড আছে, এইটা আইডেন্টিফাই করতে পারে না হাব। সুইচের মধ্যে র্যাম আছে, র্যাম থাকাতে সে একটা লিস্ট করতে পারে, যে লিস্টকে বলা হয় ম্যাক অ্যাড্রেস টেবিল। ওই লিস্টের মধ্যে সে এন্ট্রি করে তার কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেস কানেক্টেড আছে। একবার লিস্টটা করার পরে দেন সুইচের কাছে যখন কোনো ট্রাফিক আসে একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে যাওয়ার জন্য, সুইচ ম্যাক অ্যাড্রেস লিস্ট দেখে দেখে যে পোর্টে ট্রাফিক পাঠানো দরকার সেই পোর্টেই পাঠায়। কাজেই সুইচে আবার টিএক্স আর এক্স আলাদা, ফুল ডুপ্লেক্স ডিভাইস, এই কারণে সুইচে মাল্টিপল কাজ করা যায়। সুইচের ডাটা কমিউনিকেশন কম্পারেটিভলি ফাস্ট, হাবের ডাটা কমিউনিকেশন কম্পারেটিভলি স্লো। এই জিনিসগুলো আপনাকে বলতে হবে যখন আপনাকে পার্থক্যটা জিজ্ঞেস করবে। আর রিটেন পরীক্ষাতে আসলে এইভাবে আপনাকে লিখতে হবে যে দুটার মধ্যে কি কি পার্থক্য আছে। এবার বলেন হাব এবং সুইচ নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। নাই, তাহলে আমরা একটু সামনে যাই। আমার একটা কোশ্চেন ছিল, শুনতে পাচ্ছেন? হুম, বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে হাবে যে অ্যাকনোলেজমেন্টটা দেয় ওটাও কি ব্রডকাস্ট হয়, নাকি ওটা জাস্ট যেহেতু চিনে ফেলছে এই কারণে জাস্ট স্পেসিফিকলি আমি এতেই পাঠাবেন? না, এটা ব্রডকাস্ট হয়, কারণ হচ্ছে সে আসলে চিনলেও মনে রাখে না তো। দেখেন, এটা হলো হাব, ঠিক আছে? হাবের মধ্যে কোনো আচ্ছা। মেমোরি নাই, র্যাম নাই। র্যাম না থাকাতে কি হচ্ছে, হাব প্রতিবারেই ব্রডকাস্ট করে। এখানে যদি এই কম্পিউটার গুলো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই এবং এটা এফ হয়, এখান থেকে একটা সিগন্যাল আসলো, এই সিগন্যালটা সে সবার কাছে পাঠায়, ঠিক আছে? এরপরে যখন এই কম্পিউটারটা রিপ্লাই দেয়, এই রিপ্লাইটাও সে সবার কাছে পাঠায়, কারণ হচ্ছে সে জানে না হোয়ার ইজ এ, এ কোথায় আছে, এরকম কোনো লিস্ট রাখার মতো মেমোরি এখানে নাই। এটা শুধুমাত্র ভোল্টেজ ট্রান্সমিট করতে পারে। আর সুইচের মধ্যে র্যাম আছে, সে ওখানে একটা লিস্ট করতে পারে। কাজে সুইচ রিপ্লাইটা সবার কাছে পাঠায় না, হাব রিপ্লাইটাও সবার কাছে পাঠায়। যেখানে বলেছে যে সে each port creates a broadcast signal to find any device. This process is repeated each and every time to find any MAC address. প্রত্যেকবার সে ব্রডকাস্ট করে। আচ্ছা, আর সুইচ যে একটা ম্যাক অ্যাড্রেস টেবিল যে মেনটেন করতেছে, এই টেবিলটা মেনটেন করার জন্য সে যে একটা ব্রডকাস্ট করতেছে, আমি কি জাস্ট একটা সুইচে একটা ডিভাইস কানেক্ট করলাম দেন অন করলাম, তখন কি সে ব্রডকাস্ট করতেছে, নাকি আমার কোনো একটা কনফিগারেশন করতে হচ্ছে সুইচে? সুইচে কোনো কনফিগারেশন না করলেও চলবে। সুইচ দুই ধরনের আছে, ম্যানেজেবল সুইচ, ম্যানেজেবল না আনম্যানেজেবল সুইচ। যেগুলো ম্যানেজেবল সুইচ সেগুলোতে কনফিগারেশন করতে হয়, যেগুলো ম্যানেজেবল না এগুলোতে কিছুই করার নাই। এগুলো জাস্ট প্লাগ এন্ড প্লে। আপনি বাজার থেকে কিনবেন, পাওয়ার দিবেন, ওর RJ45 পোর্ট গুলোতে কম্পিউটার কানেক্ট করবেন, সে নিজে নিজেই সব কম্পিউটার গুলোর সাথে কমিউনিকেট করে ম্যাক অ্যাড্রেস কালেক্ট করে নিয়ে আসবে, কিছুই করতে হবে না। আবার যেগুলো ম্যানেজেবল ঠিক আছে। সুইচ, সেই ম্যানেজেবল সুইচ গুলোকেও যদি আমরা কোনো ধরনের ম্যানেজ না করি, তাহলে সে একটা আনম্যানেজড সুইচ হিসেবে যতটুকু কাজ করার সে করবে। মানে আপনি ওকে পাওয়ার দিলেন, কম্পিউটার কানেক্ট করলেন, ম্যাক টেবিল সে অটোমেটিক্যালি তৈরি করবে। আবার যখন ম্যানেজ করা যাবে তখন চাইলে আমরা ম্যাক টেবিলটা তৈরি করে দিতে পারবো। কিন্তু যেগুলো ম্যানেজেবল সুইচ না, সেগুলোতে আমাদের কোনো কন্ট্রোলিং নাই, সুইচ নিজে থেকেই ম্যাক টেবিলটা তৈরি করবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন?
আমরা ব্রিজ পড়লাম, সুইচ পড়লাম, এরপর আসলে কখন কোন সুইচটা ইউজ করব এটা একটু যদি বলতেন। বুঝি নাই। মানে ম্যানেজেবল আর আনম্যানেজেবল আসলে কোন পরিপ্রেক্ষিতে কোন সুইচটা ইউজ করা দরকার। এগুলো আরো পরের ইস্যু, আপনি নিজেই বুঝবেন। এখন তো আপনি জানেন না যে ম্যানেজেবল সুইচের সুবিধা কি বা কেন আপনাকে ম্যানেজেবল সুইচ ইউজ করতে হবে, আপনি এই জিনিসটা এখন জানেন না। যখন আপনি জি ম্যানেজেবল সুইচ আর আনম্যানেজেবল সুইচের মধ্যে পার্থক্য বুঝবেন, তখন আপনার নেটওয়ার্কের প্রয়োজন অনুযায়ী আপনি বুঝবেন আপনাকে কোনটা ইউজ করতে হবে। আমরা তো এখন বেসিক জিনিসগুলো পড়তেছি, এগুলো আরো ডিটেইলস পড়বো, তখন আপনি নিজেই বুঝবেন আপনার কোনটা দরকার হবে। ঠিক আছে, যখন আপনাকে ওকে নেটওয়ার্ক ম্যানেজ করার দরকার হবে তখন আপনি ম্যানেজেবল সুইচ ইউজ করবেন। আর যখন ম্যানেজ করার দরকার নাই, নেটওয়ার্ক সুইচ নিজে নিজেই কাজ করবে, তখন আপনি আনম্যানেজেবল সুইচ ইউজ করবেন। ঠিক আছে, এগুলো নিজেই বুঝবেন। কারণ আপনার সব ডিভাইস ওকে সম্পর্কে যখন আইডিয়া হবে তখনই আপনি বুঝতে পারবেন আসলে আপনার কি ইউজ করতে হবে। আচ্ছা, এরপরের ডিভাইসটা হচ্ছে রাউটার। দেখেন রাউটার সম্পর্কে কি বলেছে এখানে। রাউটার্স আর ইউজড টু কানেক্ট মাল্টিপল নেটওয়ার্কস। আমরা আগের স্লাইডটাতে একটু ব্যাক করবো একটা জিনিস দেখার জন্য। এখানে বলেছিল সুইচ ইউজড টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। আরো আগে ব্যাক করি, হাব ইউজড টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। তার মানে হাব মাল্টিপল ডিভাইস কানেক্ট করে, সুইচ মাল্টিপল ডিভাইস কানেক্ট করে, রাউটার মাল্টিপল নেটওয়ার্ককে কানেক্ট করে, অনেকগুলো নেটওয়ার্ককে কানেক্ট করে হচ্ছে রাউটার। রাউটার ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই সিসকো ইন 1984। 1984 সালে সিসকো প্রথম রাউটার তৈরি করে, 1984 সালে। এরপরে এই যে বলেছে নাও ইট হ্যাজ লটস অফ কোম্পানিজ, জুনিপার, মাইক্রোটিক, হুয়াই, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এখন রাউটার তৈরি করে। কিন্তু 1984 সালে সিসকো প্রথম রাউটার তৈরি করেছিল, এর আগে রাউটার ছিল না। আচ্ছা, এখানে একটা নেটওয়ার্ক আছে, একটা সুইচ দিয়ে 4-5টা কম্পিউটার কানেক্টেড, এখানেও একটা সুইচ দিয়ে 4-5টা কম্পিউটার কানেক্টেড। এখন যদি আমরা এই দুইটা সুইচের মধ্যে সরাসরি একটা কানেক্টিভিটি এরকম করে দিই, দুইটা সুইচের মধ্যে সরাসরি একটা কানেক্টিভিটি করে দিই, তাহলে তখন আমাদের দেখতে হবে যে এই যে একটা সুইচ দিয়ে আমরা একটা নেটওয়ার্ক করলাম, এইটা একটা সুইচ দিয়ে নেটওয়ার্ক করলাম, এদের আইপি কনফিগারেশনটা যদি এমন হয় যে এই কম্পিউটার গুলোর আইপি 192.168.10. সামথিং, ধরেন এটা .5, এটা .6, এটা .7, এটা 8, এটা 9। আবার এই কম্পিউটার গুলোর আইপি অ্যাড্রেসও একই রকম 192.168.10. সামথিং। এখানে ধরেন আমরা বললাম এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এরকম একই নেটওয়ার্কের আইপি দুই জায়গাতে দিলাম, তখন আর আমাদের এই রাউটারটা দরকার নেই। তখন দুইটা সুইচকে সরাসরি কানেক্ট করে দিলেই তারা কমিউনিকেট করতে পারবে। কিন্তু যখন আমি এই পাশে 192.168.10 ইউজ করব আর এই পাশে 192.168.20 ইউজ করব, বা নেটওয়ার্ক আলাদা হয়ে যাবে, তখন আর দুইটা সুইচকে সরাসরি এরকম কানেক্ট করলে হবে না। তখন এইটা একটা নেটওয়ার্ক, একটা ল্যান, এটা আলাদা একটা নেটওয়ার্ক, একটা ল্যান। এই দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য আমাদের দরকার হবে হচ্ছে রাউটার। মাল্টিপল নেটওয়ার্কসকে কানেক্ট করা দরকার, তখনই আমাদের একটা রাউটার নিতে হবে। যখন একই নেটওয়ার্ক সব জায়গায় ইউজ করব, তখন সরাসরি একটা ইউটিপি কেবল দিয়ে দুইটা সুইচ কানেক্ট করে দিলেই হবে। কিন্তু যখন নেটওয়ার্ক ভিন্ন, তখন আর একটা সুইচ দিয়ে কানেক্ট করলে হবে না, তখন আপনাকে রাউটার ইউজ করতে হবে। নেটওয়ার্ক আলাদা হলেই আপনাকে রাউটার ইউজ করতে হবে। এখন রাউটার আমরা ইউজ করলাম, এই পোর্টে একটা সুইচকে কানেক্ট করে দিলাম, এই পোর্টে একটা সুইচকে কানেক্ট করে দিলাম। এই রাউটার এবার কি কি কাজ করবে? রাউটার সেপারেটস দা ব্রডকাস্ট ডোমেইন। ব্রডকাস্ট সিগন্যাল এরকম একটা সিগন্যাল যেটা একটা ডিভাইস থেকে জেনারেট হয়ে নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে তাদের সবার কাছে যাবে। একটা ডিভাইস থেকে এই সিগন্যালটা জেনারেট হয়ে এখান থেকে এদের সবার কাছে গেল, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, এইখানেও আসবে। যখন এখানে আসবে, রাউটার এটা এখানে থামাই দিবে, এটাকে ওই দিকে আর যেতে দিবে না। রাউটার একটা নেটওয়ার্ক থেকে কোনো ব্রডকাস্ট অন্য আরেকটা নেটওয়ার্কে যেতে দেয় না। এই দিকেও যদি কোনো ব্রডকাস্ট জেনারেট হয়, এই ব্রডকাস্ট ওই দিক দিয়ে এদিকে যেতে চাইবে, রাউটার এটাকে থামিয়ে দিবে। দুই পাশের ব্রডকাস্ট সিগন্যালকে রাউটার কখনোই এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যেতে দিবে না, এটা রাউটারের একটা কাজ। ফাইন্ডস দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন। মানে কি? মানে এই রাউটারের সাথে আমরা একটা আইএসপি কানেক্ট করে দিলাম, আইএসপি 1। এই রাউটারের সাথে আমরা আরো একটা আইএসপি কানেক্ট করে দিলাম, আইএসপি 2। ঠিক আছে, দুইটা আইএসপি কানেক্ট করলাম। এই আইএসপি গুলো আরো বড় বড় আইএসপি এর সাথে কানেক্টেড থাকবে, যাদেরকে আমরা বলি আইজিডব্লিউ। আমরা এই আইজিডব্লিউ এর নাম গত 2-3 দিন ধরে বেশ শুনতেছি, সব আইজিডব্লিউ আগুন ধরে শেষ। তো আইজিডব্লিউ বড় বড় আইএসপি, এদের সাথে কানেক্টিভিটি থাকে, ছোট আইএসপি, বড় আইএসপি, বিভিন্ন লেভেলের আইএসপি আছে। এখন এইখানেও একটা রাউটার আছে, এইখানে বিভিন্ন ভাবে কানেক্টিভিটি আছে। এই জায়গা থেকে একজন ইউজার
একটা মেসেজ পাঠালো, সে yahoo.com এই মেসেজটা পাঠাতে চায়, মানে yahoo.com এর ওয়েবসাইটটা সে ব্রাউজ করতে চায়। এই মেসেজটা এই সুইচ হয়ে রাউটারের কাছে আসবে। এই রাউটারের কাছে যখন এই মেসেজটা আসবে, ইয়াহুতে যেতে চায়, এখন রাউটার চেক করে দেখবে এই রাউটার থেকে এই পথে কোনো ট্রাফিক আসছে রাউটারের কাছে, এখান থেকে বের হয়ে এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে। এখন এই রাউটারকে খুঁজে বের করতে হবে যে এই যে কম্পিউটার মেসেজটা আসছে যে কিনা ইয়াহুতে যেতে চায়, ইয়াহুতে যাওয়ার জন্য কোনটা বেস্ট রাস্তা, এই পথে কি ইয়াহুতে যাওয়া যাবে কিনা, এই পথে যাওয়া যাবে কিনা, এই পথে যাওয়া যাবে কিনা। যদি যাওয়া যায়, যদি না যায় তাহলে তো সে বাতিল, এটা বাদ। এই দুই রাস্তায় যাওয়া যাবে, এখন এই দুটার মধ্যে কোনটা বেস্ট এটা খুঁজে বার করা রাউটারের দায়িত্ব। রাউটারের কাজ হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন। তারপর হচ্ছে ফরওয়ার্ডস প্যাকেটস, প্যাকেট ফরওয়ার্ড করা রাউটারের দায়িত্ব। প্যাকেট ফরওয়ার্ড করা মানে কি, এই রাউটার বুঝতে পারলো যে এই পথে ইয়াহুতে যাওয়া বেস্ট রাস্তা, তখন ওর কাজ হচ্ছে এই মেসেজটাকে এইখান থেকে ওর কাছে ফরওয়ার্ড করে দেয়া। এই রাউটারটা বুঝলো যে এই দিক দিয়ে ইয়াহুতে যাওয়ার বেস্ট রাস্তা, তখন সে কি করবে, এই মেসেজটাকে এখান থেকে এইখানে ফরওয়ার্ড করে দেয়া এই রাউটারের কাজ। এই রাউটার তারপর একটা ফরওয়ার্ড করে দিবে। এইভাবে এই মেসেজটা এক রাউটার থেকে আরেক রাউটারে যাবে, সেখান থেকে আরেক রাউটারে যাবে, সেখান থেকে আরেক রাউটারে যাবে, অনেকগুলো রাউটার পার হয়ে সে yahoo.com পর্যন্ত চলে যাবে। তাহলে রাউটারের একটা কাজ হচ্ছে ব্রডকাস্ট ডোমেইন সেপারেট করা, রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বার করা, ফাইন্ডস দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন, ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোনটা বেস্ট রাস্তা এটা খুঁজে বার করা। একটা রাউটারে যখন কোনো একটা ট্রাফিক আসে, দেন ওই রাউটার থেকে বের হয়ে যাওয়ার দুইটা তিনটা চারটা রাস্তা থাকতে পারে। যদি থাকে, যে কয়টা রাস্তায় থাকবে এগুলোকে সে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে কোন পথে ডেস্টিনেশনে সবচাইতে ভালোভাবে যাওয়া যাবে। যে পথে যাওয়া যাবে সেই পথে সে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করে দিবে, সামনের দিকে এগিয়ে দিবে। এটা রাউটারের কাজ। আরেকটা কাজ হচ্ছে রাউটারের প্যাকেট ফিল্টার করা, ফিল্টার্স দা প্যাকেটস। আমরা এই রাউটারকে একটা ফিল্টারিং ডিভাইস হিসেবে ইউজ করতে পারি, ফায়ারওয়াল হিসেবে ইউজ করতে পারি। ছাঁকনি ফিল্টারের কাজ হচ্ছে সে সব ধরনের ট্রাফিককে বাইরে যেতে দিবে না। এই রাউটার আমরা কনফিগার করে রাখবো, আমরা বলে রাখবো এই রাউটারকে যে এই ল্যান থেকে কারা কারা facebook.com যেতে পারে, এইখান থেকে কোন কোন কম্পিউটার ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবে, এইখান থেকে কোন কোন কম্পিউটার youtube.com কে ব্রাউজ করতে পারবে, কোন কোন কম্পিউটার bdjobs.com এ যেতে পারবে, কে কোথায় কি ধরনের অ্যাক্সেস পাবে, কি অ্যাক্সেস পাবে না, এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে কন্ট্রোলিংটা, দ্যাট ইজ কল্ড হচ্ছে ফিল্টারিং। এই ফিল্টারিং করবে কে, রাউটার করতে পারবে, ফিল্টারিং করতে পারবে একটা ফায়ারওয়াল, রাউটার নিজেও পারে, ফায়ারওয়ালও পারে। তো আমাদের অনেক অফিস থেকে দেখা যায় facebook.com ব্রাউজিং করা বন্ধ করে রাখে, মেসেঞ্জার বন্ধ করে রাখে, বিডি জবস বন্ধ করে রাখে, স্টক এক্সচেঞ্জ বন্ধ করে রাখে, অনেক অফিসে এরকম ফিল্টারিং আছে। এই ফিল্টারিং এর কাজটা করে হচ্ছে রাউটার অথবা ফায়ারওয়াল, রাউটারও পারে ফায়ারওয়ালও পারে। যদি রাউটার দিয়ে আমরা কাজটা করতে চাই তাহলে রাউটারকে কনফিগার করে দিতে হবে যে সে কি কি ফিল্টার করবে, কাকে কাকে ইন্টারনেট অ্যাক্সেস দিবে, কাকে কাকে দিবে না। কারণ অফিসে এমন লোক থাকবে যে লোকটা দিনের মধ্যে 2 ঘন্টা ইন্টারনেট পাবে, সারাদিনে তার আর ইন্টারনেট দরকার নেই। তো তার জন্য আমাকে ওইভাবে ম্যানেজ করতে হবে। তারপরে হচ্ছে এমন থাকবে যাদের জন্য যেমন অফিসে ভিআইপি কিছু লোক থাকবে, সিইও থাকবে, এমডি থাকবে, ডিরেক্টর থাকবে, তাদের জন্য সব সাইট ওপেন। আবার আমজনতার জন্য সব সাইট ওপেন না। এদের মধ্যে কাউকে কাউকে ফেসবুকে কন্ট্রোল করতে হবে, কাউকে কাউকে বিডিজবসে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলিং এর কাজটা আমরা করতে পারবো হচ্ছে ইউজিং এ রাউটার। রাউটার দিয়ে যখন আমরা এই ধরনের কন্ট্রোলিং করব, কোনো কোনো ফিল্টারকে আমরা ব্লক করে দেবো, কোনো কোনো ফিল্টার অ্যালাউ করব, তখন এই রাউটারটা একটা ফিল্টারিং ডিভাইস হিসেবে কাজ করবে, রাউটার প্যাকেটকে ফিল্টার করতে পারে। রাউটারের কাজ হচ্ছে মূলত চারটা। সে ব্রডকাস্ট ডোমেইনকে সেপারেট করবে, রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বার করবে, প্যাকেট ফরওয়ার্ড করবে, প্যাকেট ফিল্টার করবে। এটা হচ্ছে রাউটারের কাজ। আমরা একটা নেটওয়ার্কের ছবি দেখব, তো দেখি ওইটা ব্রাউজ করতে পারি কিনা, ওটাও ব্রাউজ করা বেশ মুশকিল হয়ে যায়। bgp.ac.net, যাক খুব সহজেই চলে আসছে। এটা হলো আমি যে আইএসপির কানেকশন ইউজ করতেছি, ওই আইএসপির অটোনোমাস সিস্টেম নাম্বার। এগুলো অটোনোমাস সিস্টেম নাম্বার, আইপি টাইপি সম্পর্কে পরে আরো ডিটেইলস আইডিয়া পাবো। এই গ্রাফটা আমি একটু দেখতে চাই। এটা একটা গ্রাফ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি মূলত এই রাউটারটার ডাউনে আছে, এটা হচ্ছে আমার আইএসপি রাউটার। এই রাউটারের কয়েক রাউটার নিচে আমি আছি, এটা কিন্তু আমি নিজেও জানি না, বের করতে পারবো, কমান্ড দিয়ে বের করা যায়। তো এই রাউটারের নিচে ধরেন আমার মহল্লায় যে ছোট একটা আইএসপি আছে তার রাউটার এটা, তার ডাউনে আমার বাসার ওয়াইফাই রাউটারটা কাজ করতেছে এটা। এখন এই ওয়াইফাই রাউটারের সাথে ফ্রিকোয়েন্সি দিয়ে আমার কম্পিউটারটা কানেক্টেড, এখানে আমি বসে yahoo.com কে ব্রাউজ করতে চাই। দেন এইখান থেকে
কোন একটা ট্রাফিক এই রাউটারে যায়, তারপর এটা এর কাছে যায়, এরপর যখন এই রাউটারের কাছে যায়, এই রাউটারটা চেক করে দেখে, ধরেন ইয়াহু.কমটা এখানে আছে, এই রাউটারের সাথে একটা সুইচ কানেক্টেড, ওর এখানে এই সার্ভারটা হচ্ছে ইয়াহু.কম, এটা। তো আমি এখান থেকে ইয়াহুতে যেতে চাই, তাহলে এখান থেকে মেসেজটা যখন এই রাউটারের কাছে আসে, এই রাউটার চেক করে দেখে যে এই পথে ইয়াহুতে যাওয়া সবচেয়ে ভালো হবে নাকি এই পথে বেস্ট রাস্তা, তার কাজ হচ্ছে ফাইন্ড আউট দা বেস্ট পাথ। সে এইটা কম্পেয়ার করে যখন দেখে যে এই পাথটা বেস্ট, তখন সে কি করে, এই যে মেসেজটা আসছে এই মেসেজটাকে এই রাউটারের কাছে পাঠায়, এই রাউটার আবার ওর কাছে পাঠায়, এখান থেকে দেখেন আবার বের হয়ে যাওয়ার 7-8টা রাস্তা আছে। এখন ও চেক করবে ইয়াহুতে যাওয়ার জন্য কোনটা বেস্ট রাস্তা, ওর কাছে যেটা বেস্ট মনে হবে সেটার কাছে সে ফরওয়ার্ড করবে, এখান থেকে এই রাউটারের কাছে আসবে, দেন এই দিক থেকে ইয়াহু সার্ভারের সাথে কমিউনিকেট করবে। দেন ও যখন একটা রিপ্লাই দিবে, এই রিপ্লাইটা এই রাউটারে আসবে, এই রাউটার চেক করে দেখবে যে এইদিকে রিপ্লাইটা কোন পথে পাঠানো সবচেয়ে বেস্ট রাস্তা কোনটা, যেটা বেস্ট রাস্তা সেই দিকে সে ফরওয়ার্ড করবে। এইভাবে রাউটার কাজ করবে। রাউটারের কাজ হচ্ছে ব্রডকাস্ট ডোমেন সেপারেট করা, রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বার করা, প্যাকেট ফরওয়ার্ড করা। প্যাকেট ফরওয়ার্ড করা মানে কি, মানে এইখান থেকে একটা মেসেজ এখানে আসছে, এটা ইয়াহুতে যেতে চায়, এই রাউটারের কাছে আসছে, এই রাউটার এটাকে ওর কাছে পাঠিয়ে দেয়, এইটাকে বলে প্যাকেট ফরওয়ার্ড করা, সামনের দিকে এগিয়ে দেওয়া। আর প্যাকেট ফিল্টারিং করা মানে কি, আমরা এই রাউটারে কনফিগার করে রাখলাম আমাদের এখান থেকে কারা কারা ফেসবুকে যেতে পারবে, কারা কারা পারবে না। এখন এখানে 200 ইউজার আছে, এই 200 ইউজার থেকে আমরা 50 জন ইউজারকে ফেসবুক ব্লক করে দিলাম, তাহলে 200 ইউজারই ফেসবুকে যেতে চাইবে। এদের মধ্যে এখানে আসার পরে ওই যে 50টা যাদেরকে আমরা ব্লক করেছি তাদের ট্রাফিক আর ফেসবুক.কমে যাবে না, বাকিরা ফেসবুক.কমের দিকে চলে যাবে। এই যে ফিল্টারিংটা, এই ফিল্টারিং এর কাজটা করে রাউটার। তো আমরা এখানে কিছু নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমরা জানলাম হচ্ছে রিপিটার সম্পর্কে, জানলাম হাব সম্পর্কে, ব্রিজ সম্পর্কে, সুইচ সম্পর্কে, রাউটার সম্পর্কে, আর তার আগে আমরা বেসিক কিছু নেটওয়ার্ক সম্পর্কে পড়েছি। আজকে আমাদের ডে 1, প্রথম দিন, আমরা বেশি পড়বো না, আগামী দিন আমরা এই ক্যালকুলেশন গুলো শুরু করবো। আমি এই এই প্রেজেন্টেশনটা দেয়া আছে, আমি আজকে আবার দিয়ে দিব। আজকে গুগল ড্রাইভে আমি 2টা বই রাখবো, আপনারা এই বইগুলো একটু ডাউনলোড করে নেবেন। নীলক্ষেতে বইগুলো কিনতেও পাওয়া যায়, খুব জরুরি না হলে অনেকে আছে যে সফট কপি পড়ে কমফোর্ট ফিল করে না, তারা কিনে নিতে পারেন। আদারওয়াইজ ভাই আমি গুগল ড্রাইভের অ্যাক্সেস পাই নাই এখনো, আমি অনেকবার নক করছিলাম। বলছি একটু ওয়েট করেন, গুগল ড্রাইভ সম্পর্কে আমি আসতেছি। এই পরবর্তী স্লাইড গুলো আমরা পড়বো আগামী দিন, এটা দেখতে পারেন। এখানে নাম্বার কনভার্সন আছে, নাম্বার কনভার্সন স্টুডেন্ট লাইফে অনেকেরই পড়া আছে, যারা সিএসসি ট্রিপল তে পড়েছেন তাদের অনেকেরই, সবারই পড়া আছে। অন্যান্য সাবজেক্টে যারা, তারা দেখতে পারেন, দেখেন বা না দেখেন, আমি নেক্সট ডে এটা টাচ করবো, পুরোটাই কভার করবো, এবং আরো অন্য একটা স্লাইড থেকে আরো কিছু জিনিস করবো। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শুক্রবার। আজকের ক্লাস এখানেই শেষ। ফাইনালি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন, যাদের গুগল ড্রাইভে ইস্যু আছে সেই জায়গাতে আমি আসতেছি। আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রবলেম থাকলে, প্রশ্ন থাকলে বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আসলে রাউটার তো তাইলে অবশ্যই একটু অনেক কিছু মাইক্রোফোনের ইন্টেলিজেন্ট, কাছে এসে। বিকজ জি স্যার শুনতে পাচ্ছেন? খুব লো ভলিউম, হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা। বলেন। স্যার আমি বলতে, এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমি বলতে চাচ্ছি যে রাউটারটা আসলে দেখা যায় যে সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য তার আসলে কোন দিক দিয়ে গেলে মানে পাথটাকে মিনিমাইজ করা যায় সেটা তো সে আগেই করে, ডিটেক্ট করে হুম। যে সে কোন দিক গেলে আসলে ডেস্টিনেশনে খুব জলদি পৌঁছাতে পারে বা মানে অপটিমাইজ করতে পারে পাথটাকে। তাহলে তো হ্যাঁ স্যার রাউটার তো আসলে অনেক ইন্টেলিজেন্ট, সে তো আসলে জানে যে হ্যাঁ আসলে তার কোন দিক থেকে কোন দিক যাওয়াটা আসলে এফিশিয়েন্ট হবে, আগে থেকেই সে বুঝে যায়, ম্যাপিং করে নেয় আসলে। হ্যাঁ। দেন প্রশ্নটা কি? না, প্রশ্নটা এটাই ছিল স্যার, আসলে আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ইন্টেলিজেন্ট বেশি রাউটার রাউটার, রাউটার আগে একটা থেকে ম্যাপিং ইন্টেলিজেন্ট করে নেয়। ডিভাইস। এই রাউটারের ইন্টেলিজেন্সিটাই কিভাবে কাজ করে এটাই আমরা দেখব, ঠিক আছে? এবং বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্সি রাউটারের মধ্যে অ্যাপ্লাই করা যায়। রাউটারের ইন্টেলিজেন্সিটা আসে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটোকলের মাধ্যমে। সেই প্রোটোকল গুলো আমাদের পড়তে হবে, নিশ্চয়ই আমরা নাম শুনেছি, রিপ, ওএসপিএফ, পিআইজিআরপি, বিজিপি, বিভিন্ন প্রোটোকলের নাম শুনেছি। এই প্রোটোকল গুলোই হচ্ছে রাউটারকে ইন্টেলিজেন্সিটা দেয়। রাউটারটা একটা হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারকে ইন্টেলিজেন্সি দেয় হচ্ছে বিভিন্ন প্রোটোকল। এখন আমাদের এই টোটাল কোর্সটার মধ্যে এই প্রোটোকল গুলো সম্পর্কে ডিটেলস করতে হবে, যে বিজিপির ক্যারেক্টারিস্টিক্স কি, ওএসপিএফ এর ক্যারেক্টারিস্টিক্স কি, স্ট্যাটিকের ক্যারেক্টারিস্টিক্স, কখন আমরা বিজিপি ইউজ করব, কখন ওএসপিএফ ইউজ করব, কখন স্ট্যাটিক ইউজ করব, কোনটার কি সুবিধা আছে কি অসুবিধা আছে, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের এখানে পড়তে হবে। এগুলো কনফিগার করা শিখতে হবে, এগুলোই আমরা শিখবো। ফাইন, থ্যাংক ইউ। আর কারো আর কোনো
কিছু বলার আছে বা কোনো প্রশ্ন আছে?